আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেসিক অ্যাকাউন্টিং ক্লাস নাম্বার 5। আমরা এখন পর্যন্ত বেসিক অ্যাকাউন্টিং এ আমাদের মানে অ্যাচিভমেন্ট বা ইমপ্রুভমেন্ট হচ্ছে আমরা দুইটা চ্যাপ্টার মোটামুটি শেষ করেছি। একটা হচ্ছে ইকুয়েশন আর একটা হচ্ছে লেজার এবং ট্রায়াল ব্যালেন্স, জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স। এবং উই এক্সপেক্ট দ্যাট যে এই দুইটা থেকে যে কোনো একটা ম্যাথ আপনাদের মোটামুটি আসবে, একটা মানে দুইটাই আসার সম্ভাবনা অনেক বেশি। থার্ড নাম্বার প্রসেসে আমরা এখন আলোচনা করছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আমরা কথা বলছি। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ম্যাথটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং এই ম্যাথটা আপনার যেখানে ম্যান্ডেটরি, যেখানে ম্যাথ দিতে হয় অর্থাৎ 20 মার্কসের যে জায়গাটা আছে অর্থাৎ মডিউল সি, সেখানে এই ক্যাশ ফ্লোটা ফ্রিকুয়েন্টলি আসে। সো আমরা আজকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটার কাজ করব। ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা শেষ করার পরে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমরা চিন্তা করছি যে এরপরে ব্রড কোয়েশ্চেনের পার্টগুলিকে আমরা রিভিউ করে ফেলব, শেষ করে ফেলব। মানে একটু ব্রেক দিব, একটা ব্রেক দিব। তারপরে আমাদের বাকি যে ম্যাথের দুইটা ম্যাথ আছে সেটা করব। মানে আমরা টোটাল আনুষ্ঠানিকভাবে আসলে উম 5টা চ্যাপ্টারে বা 5টা ম্যাথ করার প্ল্যান করেছি। যেহেতু অ্যাকাউন্টিং এ ব্রড কোয়েশ্চেনও একটা ভাইটাল রোল প্লে করে, সো ব্রড কোয়েশ্চেন নিয়ে আমরা মাঝখানে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শেষ করার পরে একটা ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করব। একটা বা দুইটা ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করলে আমাদের সিঙ্গেল কোয়েশ্চেন্স, ব্রড কোয়েশ্চেন এবং এগুলি মোটামুটি আমাদের পড়া হয়ে যাবে। আর আমাদের ইনফ্যাক্ট যেহেতু যেই আলোচনাটা, যতটুকু আমাদের আলোচনা শেষ হয়েছে অতটুকু আলোচনা দিয়ে মোটামুটি আমরা ব্রড কোয়েশ্চেনের সবগুলি পার্ট পড়ে ফেলতে পারবো, সমস্যা হবে না। মানে আমি আপনাদেরকে ব্রেক দিব আর কি, একটা ব্রেকে যাতে যাওয়া যায়, একটানা ম্যাথ শেষ করার ইস্যুসটা তাহলে থাকবে না। আর শুরুর দিকে আমরা ওই পার্থক্যগুলি কভার করি নাই, কারণ তখন আমার কনসেপ্ট ছিল না। এখন আমার মোটামুটি একটা কনসেপ্ট দাঁড়িয়েছে। লেজার জার্নাল ট্রায়াল ব্যালেন্সের ক্ষেত্রে ডেবিট ক্রেডিট ইত্যাদি আমরা পড়েছি, ওনার সিকিউরিটি, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাসেট লাইবিলিটি আমরা জানি। আজকের যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এইখানে আমরা একটা কোয়েশ্চেন আলোচনা করছি, অর্থাৎ আমার এখানে আসলে যতটুকু পার্ট আছে এটা হচ্ছে আপনাদের সাজেশনের ব্রড কোয়েশ্চেন নাম্বার 12। লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে এটা, চ্যাপ্টারের সাথে রিলেভেন্ট, সেজন্য আমরা এখানে এটা কভার আপ করেছি। একজন আমাকে ফোন দিয়েছে, আমার কাছেও এটা মনে হয়েছে, সেটা হচ্ছে আমরা যে ম্যাথ সলিউশন করি এটার সাথে একটু যথেষ্ট প্র্যাকটিস রাখতে পারলে আপনাদের জন্য ভালো হয়। সো আমরা এই শিটটাতে, এটা হচ্ছে আমার টোটাল প্রসেসটা এটা বাংলা লেখা। আমরা প্রসেসটা পড়বো, এটা তো আর পরীক্ষায় লিখতে হবে না, মানে এটা বুঝার জন্য। আর সেকেন্ড যেটা, এইটা হচ্ছে আমার ফর্মাল একটা ম্যাথ আমি প্র্যাকটিস করেছি। এই ম্যাথটা, এগুলি সব প্রসেস আমরা মানে বুঝার জিনিস। এটা হচ্ছে একটা ম্যাথ, এইটার সলিউশন করব আমরা এই ওয়েতে, সলিউশন করব এই ওয়েতে। এইটা সলিউশন। আরেকটা ম্যাথের সলিউশন হচ্ছে এটা, আরেকটা ম্যাথ। এবং এইটা এই যে এটা একটা ম্যাথ, এটা সলিউশন হচ্ছে এটা। সো দুইটা ম্যাথ আমরা সলিউশন করব, মানে প্র্যাকটিস করব দুইটা ম্যাথ। আর তারপরে আরো তিনটা ম্যাথ আপনাদেরকে প্র্যাকটিসের জন্য দিচ্ছি, যে যেমন একটা এক্সারসাইজ 1, এটা আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। এক্সারসাইজ 2, এক্সারসাইজ 3। সো তিনটা ম্যাথ আপনারা প্র্যাকটিস করবেন। আমরা যে দুইটা চ্যাপ্টার শেষ করেছি, এইটা আমরা এই এই তিনটা মেথডের ম্যাথ আমরা আহ, দেখার চেষ্টা করব। মোটামুটি আমরা দেখার চেষ্টা করব এই তিনটা মেথডের ম্যাথ। লিফো ফিফোর ম্যাথ না, লিফো ফিফোর ম্যাথ আপনাদের সিলেবাসে নাই, ঠিক আছে? লিফো ফিফো আপনাদের এই নতুন সিলেবাসে নাই। সো লিফো ফিফোর ম্যাথ আপনাদের করতে হবে না, লিফো ফিফোর ম্যাথ অ্যাড হবে না। আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করব, ঠিক আছে? সো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি, কোথায় কি হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের আজকের সাথে আমরা আগামীকালকে একটা ক্লাস রেখেছি এই
অ্যাকাউন্টিং এর জন্য, কারণ এটা আমরা আজকে বোঝার পরে ম্যাথ সহ কভার করতে পারবো না। কন্টিনিউয়াস ক্লাসের জন্য আগামীকালকে আমরা একটা ক্লাস রেখেছি অ্যাকাউন্টিং, যাতে কমফোর্টলি এই চ্যাপ্টারের ম্যাথটা আমরা শেষ করতে পারি। আগামীকালকের ক্লাসটা 9:30 থেকে 10:30 শার্প টাইমে হবে। প্রথমে এই চ্যাপ্টারের স্যার, টাইমিং নিয়ে একটু স্যার আমাদের যদি আর একটু কনসার্ন হয়, কারণ প্রায় আজকে অলমোস্ট 1 আওয়ার আমরা ওয়েট করতেছি যাদের বিজনেস কমিউনিকেশন নাই স্যার। যদি সম্ভব হয় তাইলে টাইমিংটারে একটু ফিক্স আপ করলে 5-7 মিনিট এদিক সেদিক হইতে পারে, কিন্তু স্যার অলমোস্ট 45 মিনিটস, এটা আসলে আনএক্সপেক্টেড মনে হচ্ছে আর কি স্যার। সরি ফর আচ্ছা, ইনকনভিনিয়েন্স স্যার। ঠিক আছে, যারা একটা সাবজেক্ট ক্লাস করেন বা পরের সাবজেক্টটা ক্লাস করেন, ডেফিনেটলি আপনাদের ওয়েটিংটা থাকে। টেকনিক্যাল ইস্যুস কারণে আমরা আসলে মানে কোনো একটা টপিকস শুরু করলে সেটা আসলে শেষ করা অনেক সময় একটু টাইম কনজিউমিং হয়ে যায়। বাট ঠিক আছে, আমি মানে আই এম নোটেড দিস পয়েন্ট, কারণ যারা একটা সাবজেক্ট পড়ে অথবা স্পেসিফিক সাবজেক্টে জয়েন করে তাদের লেট হলে তাদের নিজস্ব আরো মানে মানে ওয়ার্কিং আওয়ার নিয়ে প্ল্যান থাকে। ঠিক আছে, ওকে, আমি অ্যাকাউন্টিংটা আসলে এই জন্যই সবার শেষে দেওয়া, না হলে অ্যাকাউন্টিং এর মতো সাবজেক্ট আসলে শেষে পড়াটা একটু টাফ। ধরেন আমার নিজেরও তো শেষের দিকে ক্লাস নিতে কিন্তু একটু মানে ডিসরাপশন চলে আসে, বাট অ্যাকাউন্টিংটা শেষে রাখি, কারণ হচ্ছে এটা যাতে টাইম বারের মধ্যে ফেলা না হয়। হ্যাঁ, এমন করা যায় না যে শুক্রবার মর্নিং এ একটা ক্লাস রাখলেন অ্যাকাউন্টিং এর, মানে শুধু একটা অ্যাকাউন্টিং ক্লাসই ক্লাসটা রাখলেন। ফার্স্ট দিকে নেওয়া যেতে পারে হয়তো। না, মানে মর্নিং এ যদি ভাই রাখেন, শুক্রবার সকালে একটা অ্যাকাউন্টিংটা ক্লাস রাখলেন অথবা শনিবার অ্যাকাউন্টিং সকালে। এ 11th আওয়ারে রাখলে হয় কি, এনার্জিটা পাওয়া যায় না। যারা আমরা পুরো ক্লাসেই নিছি, যেমন 7টা থেকে আমরা শুরু করেছি, এখন আসলে বসে থাকতে থাকতে এনার্জি, ফিজিক্যাল মেন্টাল কোনোটাই নাই, মানে বিশেষ যেহেতু করে অ্যাকাউন্টিং। শনিবারে হয়তো সকালে আমাদেরকে 9টা 9:30 ক্লাসটা দিলেন 1 ঘন্টা, যেটা মানে আমরা রাতে করছি। বাকি শিডিউল ক্লাস যেটা রাতে করা সেটা রাতে করব, মানে যদি কনভিনিয়েন্ট হয় আর কি আপনার জন্য এবং বাকিদের জন্য, যে শুধু অ্যাকাউন্টিং কলেজ ক্লাসটা আমরা আলাদা করে একটা করলাম। এটা মনে হয় করা যেতে পারে ভাই, যদি সুযোগ থাকে আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি নেক্সট উইক থেকে যদি প্ল্যানটা চেঞ্জ করা যায়, তাহলে মানে আই এম ট্রাইং। যে একটা ক্লাস শুধু আমরা মর্নিং এ করে নিলাম অ্যাকাউন্টিংটা, বাকিটা আপনার বাকি 2টা ক্লাস শিডিউলে করে ফেললাম। ওকে, আচ্ছা, আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করব। ম্যাথ করার আগে প্রথমে একটা সুন্দর ভালো নিউজ বলি, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এখনো তো আপনারা ম্যাথটা জানেন না, কি কিভাবে করব সেটাও জানেন না, কিন্তু ভালো নিউজটা হচ্ছে এরকম একটা ম্যাথ আপনাদের পরীক্ষায় আসবে, জাস্ট লাইক এরকম। আনমিউট আছেন, একটু মিউট হন। এবং এই ম্যাথ করার পরে আপনাকে বলবে ডিরেক্ট বা ইনডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লোটা প্রসেস করতে। সো এই ম্যাথের ক্যাশ ফ্লো প্রসেসিং এর রেজাল্টটা আমি কোয়েশ্চেনের মধ্যেই পেয়ে থাকি, মানে পেয়ে যাব। সো কোনো একটা ম্যাথের ক্যাশ ফ্লো রেজাল্টটা আমরা কোয়েশ্চেনের মধ্যে পেয়ে যাই। লেটস সে এই ম্যাথের যদি আমাকে আমাকে কোনো একটা ম্যাথ করতে বলা হয়, তাহলে আমি এই ম্যাথের এই 2013 এবং 14 সালের যে ম্যাথটা আছে, এই ম্যাথের রেজাল্ট হচ্ছে লেটেস্ট ইয়ারের সবাইকে মিউট করে দেন ভাই। লাস্ট ইয়ারের লাস্ট ইয়ারের ক্যাশ হবে এই ম্যাথের রেজাল্ট। সো এই যে এই ম্যাথটার রেজাল্ট হবে 2013 এবং 14 সালের কম্পারিজন দিয়েছে, 2000 লেটেস্ট ইয়ার যেটা সেটার ক্যাশ অ্যামাউন্টটা হবে এই ম্যাথের রেজাল্ট। ওকে, এটা তো আমি একটা ম্যাথ দেখানোর কারণে আপনাদের মনে হয়েছে যে ভাই আপনি তো দেখিয়েছেন, অন্য একটা ম্যাথে প্র্যাকটিস দেখান যে আসলে কি এরকম হয় কিনা। আমি অন্য একটা ম্যাথে যাচ্ছি। ধরেন এটা একটা ম্যাথ, দুইটা ইয়ারের কম্পারিজন দিয়েছে, 2023 2024। আমি বলেছি 2024-এর যে ক্যাশ যেটা থাকবে সেটা হচ্ছে এই ম্যাথের রেজাল্ট। সো এই ম্যাথটার রেজাল্ট হচ্ছে 39,000। এবার দেখেন এই ম্যাথের সলিউশনটা হচ্ছে জাস্ট নিচেই দেওয়া আছে। এই এই যে দেখেন রেজাল্ট 39,000। এবার আপনাদের বোর্ডের ম্যাথে আসি। বোর্ড এটা 6 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে আসছে 2023 2024। এবার আমাকে বলেন তো এই ম্যাথের রেজাল্টটা কত হবে?
28,200 28,200 28,200 বলেন তো, একটা ম্যাথ পরীক্ষার হলে পরীক্ষায় প্রশ্ন আসছে, এটার অ্যান্সার আপনি আগেই জানেন, এর চেয়ে মানে কমফোর্ট জোনের ম্যাথ আর কোনোটা হতে পারে? মানে পরীক্ষার হলে আপনি শিওর হচ্ছেন, ক্যালকুলেশন হ্যাঁ করার মাধ্যমে যদি 28,200 ম্যাচ করতে পারেন তাহলে আপনার ম্যাথ হয়ে গেছে, আপনি শিওর, রাইট? সো এইটা হচ্ছে এই ম্যাথের, এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। ঠিক আছে, এবার আমরা যাব ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কি, সেটা কিভাবে হয়, কেন হয়, এটার সাথে কি কি রিলেভেন্সি আছে সেগুলি নিয়ে। প্রথমে আসি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মানে কি? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মানে হচ্ছে কোনো একটা কোম্পানি কোনো নির্দিষ্ট সময়, সেটা হতে পারে 1 বছর, সেটা হতে পারে 1 মাস, সেটা হতে পারে 3 মাস, সেটা হতে পারে 6 মাস, কোম্পানি যেই সময়টা চিন্তা করে, সাধারণত কোনো কথা যদি বলা না থাকে তাহলে 1 বছর। কোনো একটা কোম্পানি 1 বছরে কোম্পানিতে যত পরিমাণ ক্যাশ ইনজেক্ট হয় অথবা ইনফ্লো হয় এবং যত ক্যাশ চলে যায়, সেইটার নেটিংটাকে ক্যাশ ফ্লো বলে। নেটিং মানে কি? ধরেন আপনার প্রতিষ্ঠানে 10,000 টাকা ক্যাশ আসছে, এটা ক্যাশ ইনফ্লো। আর আপনার প্রতিষ্ঠান থেকে বিভিন্ন খরচ খরচ ভাবে 8,000 টাকা চলে গেছে, এটা ক্যাশ আসলো। তাহলে আপনার নেটিং ব্যালেন্স হচ্ছে কত? 2,000 টাকা। এই 2,000 টাকাকে আমরা বলবো নেট ক্যাশ ফ্লো। ঠিক আছে, দেখেন আমরা একটা এক্সাম্পল দিয়েছি, কোম্পানি রিসিভস 10 লাখ টাকা ফ্রম কাস্টমার অ্যান্ড পে টাকা 7 লাখ টু সাপ্লায়ার অ্যান্ড এমপ্লয়ি, দ্য নেট ক্যাশ ফ্লো ইজ 3 লাখ টাকা। তাহলে আমার আসলে ম্যাথে আমরা কি কাজ করব? ম্যাথে হচ্ছে কোম্পানির যত ধরনের নগদ টাকা আসছে, যত ধরনের নগদ টাকা গেছে, সকল কিছু যোগ বিয়োগ করে আমি নেট অ্যামাউন্টটা ম্যানেজ করব, নেট অ্যামাউন্টটা দেখাবো, নেট আমার হাতে কত আছে। নেট আমার হাতে কত আছে সেটা আমি চেক করে বলবো। এটাকে বলা হয় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা। তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার ক্ষেত্রে আমাদের মাথায় নিতে হবে সবসময়, ক্যাশ যে সকল ইনস্ট্রুমেন্ট আছে, ক্যালকুলেশন আছে, সেগুলিকে আমি কনসিডার করব, অন্যগুলিকে কনসিডার করব না, রাইট? ক্যাশ ছাড়া, মানে ক্যাশ রিলেটেড অ্যাক্টিভিটিস ছাড়া, নগদ ছাড়া অন্য কোনো লং টার্ম ফাইন্যান্সিং বাকি ট্রানজেকশন দিয়ে আপনাকে প্রলুব্ধ করবে। হ্যাঁ, আপনাকে মানে লোভ দেখাবে যে এটাও লেখেন, আপনি অ্যাড করেন, না না এটা অ্যাড করবো না আমি, কারণ এটার সাথে ক্যাশ ইনভলভ না। সো এই থাম রুলটা প্রথমে মাথায় অ্যাড করতে হবে যে ক্যাশ ফ্লোতে আমি সকল ধরনের ক্যাশ ইনফ্লো এবং সকল ধরনের ক্যাশ আউটফ্লোর শুধু ট্রানজেকশন করব, এর বাহিরে অন্য কোনো ট্রানজেকশনকে আমি ইনক্লুড করব না। ম্যাথের মধ্যে দেখবো আমি বিভিন্ন পার্টে অন্য অনেক ট্রানজেকশনকে অ্যাড করে দিয়েছে ওরা, বাট সেগুলিকে আমি ডিসরিগার্ড করব। ক্যাশ ফ্লোটা আমাদের মনে হয় আমাদের ভাইয়া আবার একটু বলেন না কি কি ইনক্লুড করবো। আমরা যে নগদের হিসাব করতাম সেটা কিনা, হ্যাঁ ওইটাই ওইটাই, মানে এটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। হ্যাঁ, নগদায়ন যে হিসাবটা করতেন সেইটাই। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে কোনো একটা কোম্পানি প্রতি মাসে বা যে নির্দিষ্ট সময়ে নগদ যত টাকা সেই প্রতিষ্ঠানে ঢুকবে এবং সেই প্রতিষ্ঠান থেকে নগদ যত টাকা বের হয়ে যাবে, এই দুইটার নেটিং বা ব্যালেন্সিং এর মাধ্যমে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ম্যাথ করা হয়। এখন আপনাদেরকে যখন কোনো একটা ম্যাথে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার কথা বলবে, ধরেন যেই নিচের ম্যাথটা আমরা একটু আগে দেখেছি, আপনাকে তো প্রশ্ন দিয়েছে অনেকগুলি কথা লিখে, হ্যাঁ অনেকগুলি কথা লিখে ম্যাথ দিয়েছে। এই অনেকগুলি কথার মধ্যে সকল কথা কিন্তু ক্যাশ রিলেটেড অ্যাক্টিভিটিস না, ক্যাশ জড়িত না। অনেকগুলি কথা এখানে বলা আছে যেগুলির সাথে ক্যাশ সম্পৃক্ত না। সো যেগুলির সাথে ক্যাশ সম্পৃক্ত থাকবে না সেই সকল ট্রানজেকশনকে আমি আমার ক্যাশ হিসাবের বইতে অন্তর্ভুক্ত করব না। যে ট্রানজেকশনগুলির সাথে ক্যাশ জড়িত থাকবে, এখন কোনটা ক্যাশ জড়িত কোনটা ক্যাশ জড়িত না সেটা তো আমরা দেখবই ফর্মুলা পড়লে। আমি জাস্ট আপনাকে প্রথমে কনসেপ্টটা বলছি যে যেগুলির সাথে ক্যাশ জড়িত না সেগুলিকে
আমি আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ইনক্লুড করব না। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মানে কোনো একটা নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে, কোনো একটা কোম্পানির যত টাকা ক্যাশ আসে এবং যত টাকা ক্যাশ খরচ হয়ে যায়, এই দুইটার ব্যালেন্সিং করাটাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলা হয়। সবাই ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? না, এদিকে এটুকু বুঝতে একবার পেরেছি। বলুন ভাইয়া। অনলি জি ভাই অনলি ক্যাশ রিলেটেড যে ট্রানজাকশন গুলো হবে। শুধু ক্যাশ রিলেটেড যে ট্রানজেকশনগুলি হবে সেগুলি আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ইনক্লুড করব। সেটা ক্যাশ, নগদ, মানে ইনজেক্ট হওয়া, প্রতিষ্ঠানে ঢোকা, প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাওয়া। ঢোকা বের হওয়াটা সমস্যা না, ঢুকলে প্লাস হবে, বের হলে মাইনাস হবে। শুধু ক্যাশ রিলেটেড ট্রানজেকশনটাকে আমি কনসিডার করব। ধরো ধরেন আমরা যদি একটা এক্সাম্পল দিই, ধরেন আমি একটু ডাক্তার দেখো, কিছু দিও না কানে। আমরা যদি একটা এক্সাম্পল দিই, সে আমি একটা বিল্ডিং কিনবো। ওকে, আমি একটা বিল্ডিং করব। বিল্ডিং ইজ মাই অ্যাসেট। এই বিল্ডিংটার দাম হচ্ছে 5 লাখ টাকা। 5 লাখ টাকার মধ্যে আমি কাস্টমারকে বললাম যে তোমাকে আমি এখন 2 লাখ টাকা দিব, আর বাকি 3 লাখ টাকা তোমাকে আমি 2 বছর পরে দিব। ওকে, যিনি জমি বিক্রি করছেন তার জমিটা হয়তো বিক্রি হচ্ছে না কোথাও, তিনি রাজি হয়েছেন, নো ইস্যুস। এখন এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমার আসলে ঘটনা ঘটেছে দুইটা। ধরেন আমি 1 বছরের ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তৈরি করছি, ঘটনা ঘটেছে টোটাল 3টা। একটা হচ্ছে আমার বিল্ডিং নামক একটা অ্যাসেট আসছে, রাইট, যেটা 5 লাখ টাকার একটা বিল্ডিং আমার অ্যাসেটে অ্যাড হয়েছে। এইটার এগেনস্টে আমি তাকে ক্যাশ টাকা দিয়েছি 2 লাখ টাকা। বাকি 3 লাখ টাকা আমি বলেছি যে আমি এটা তোমাকে 2 বছর পরে দিব, বাকি 2 বছর পরে দিব। 3টে ট্রানজেকশন। 3 লাখ টাকা 2 বছর পরে দিব, নগদে 2 লাখ টাকা দিয়ে দিয়েছি। আমার অ্যাসেট আসছে 5 লাখ টাকার একটা বিল্ডিং, আমার মানে বুকে অ্যাড হয়েছে 5 লাখ টাকার একটা বিল্ডিং। এখন অ্যাকাউন্টিং এর স্বতঃস্ফূর্ত নিয়ম অনুযায়ী আমার যা অ্যাসেট ঢুকেছে সেই পরিমাণ আমার লাইবিলিটি হবে, কারণ অ্যাসেট 5 লাখ টাকা ঢুকেছে, 2 লাখ টাকা ক্যাশ আমার কাছে চলে গেছে, আর বাকি 3 লাখ টাকা অ্যাকাউন্ট পেয়েবল হিসেবে সেই যিনি জমি বিক্রি করেছেন তিনি আমার কাছ থেকে পাবেন। সো জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্সে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে ক্যাশ ফ্লোতে আই এম অনলি কনসিডার দ্য ক্যাশ অ্যামাউন্ট, যেটা আমি যদি কাউকে দেই সেটা, যদি কারো কাছ থেকে নেই সেটা। আপনার অনেক বেশি অনেকজন জয়েন করা, প্লিজ আপনার একটু মানে নিজেরা একটু মিউট হবেন, কারণ আমার পড়া বলার সময় সাউন্ড আসলে আবার মানে ইন্টারাপ্ট করে আপনাদের পার্টিসিপেন্ট লিস্টে ঢুকে তারপরে মিউট করতে হয়, ইন্টারাপশন হয়। এখানে স্যার একটু তাহলে সবাই দুই একটু দুই লাখ টাকা শুধু conscious। আসবে না যারা দুই লাখ যারা মানে কোনো কোয়েশ্চেন করবেন, নর্মালি আমরা এক্সেস নিতে গেলে একটু সাউন্ড হয়ে যায়, এটা স্বাভাবিক, কারণ হচ্ছে এক্সেস নিতে গেলে আপনি আনমিউট করতে পারবেন না। বাট যারা এক্সিট করছেন ক্লাসে, তারা যখন কোনো কথা বলবেন নো ইস্যুস, আপনি আনমিউট করতে পারেন, বাট আবার নিজের মধ্যে দায়িত্ব করে নিয়ে মিউট করে ফেলবেন। আমরা 3টে ট্রানজেকশনের মধ্যে মানে আমরা এই কথাগুলি বিভিন্ন গল্প টাইপের বলছি, এই বিল্ডিং এটা ওইটা, এই কনসেপ্টগুলি মাথায় নিলে পরীক্ষায় আপনার ম্যাথ ভুল হবে না পরে, ঠিক আছে? 3টে ট্রানজেকশনের এটা মধ্যে 2 লক্ষ টাকা আসবে না স্যার, শুধু 2 লাখ আপনি এক্সাম্পল দিলেন, এখানে ক্যাশ তো 2 লাখ টাকা। হ্যাঁ, আমাদের এই টোটাল ট্রানজেকশনটার মধ্যে আসলে ক্যাশ আকারে 2 লাখ টাকার ট্রানজেকশনটা হয়েছে। সো ক্যাশ ফ্লো স্টেটমেন্টে শুধু 2 লাখ টাকার ট্রানজেকশনটাই আসবে। আপনি তখন মাথা গরম করতে পারবেন না যে ভাই একটা 5 লাখ টাকার বিল্ডিং কিনলাম, স্টেটমেন্টে 2 লাখ টাকা দিলাম, এটা কেমন হলো? স্টেটমেন্টেই তো শুধু ক্যাশ টাকার, সো কেমন হলো এটা আপনার চিন্তা করার দরকার নেই। এই অ্যাবনর্মালিটিগুলি পরীক্ষার সময় ম্যাথ করার সময় আপনাকে একটু কনসিডার করতে হবে, যে আমি শুধু ক্যাশ, এর বাহিরে অন্য কোনো জিনিসকে আমি কনসিডার করব না। আপনারা দেখবেন ম্যাথ যখন আমরা করতে যাব, কিছু কিছু জায়গায় একটা দেখবেন যে আমি একটা অ্যাসেট কিনতে গিয়ে অ্যাসেটের দাম 10 লাখ টাকা, আমি যার কাছ থেকে অ্যাসেটটা কিনেছি তাকে 5 লাখ টাকা দিয়েছি,
এবং বাকি 5 লাখ টাকা তার নামে শেয়ার ইস্যু করে দিয়েছি। সো শেয়ার ইস্যু করে দিলে তো আমি নগদ টাকা দিই নাই তাকে, আমি তাকে নগদ 5 লাখ টাকা দিয়েছি। দো দা অ্যাসেট প্রাইস ইজ 10 লাখ, আমি তাকে নগদ 5 লাখ টাকা দিয়েছি, বাকি 5 লাখ টাকার শেয়ার কিনে দিয়েছি বা শেয়ার ইস্যু করে দিয়েছি। শেয়ার ইস্যুর প্রজেক্টটা কিন্তু এখানে আসবে না, বিকজ শেয়ার ইজ নট এ ক্যাশ ইনস্ট্রুমেন্ট। শুধু 5 লাখ টাকা দিয়েছি, সো 5 লাখ টাকাই আমি ট্রানজেকশনে অ্যাড করব। সো মোটামুটি আমরা কনসেপ্টটা বুঝতে পেরেছি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসলে কোন টাইপের ডেটাগুলিকে আমি ইনপুট করব। ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে 2 ভাগে ভাগ করা হয়, 2টা মেথডে করা হয়। ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো আমরা বুঝি। ক্যাশ ইনফ্লো যেটা ক্যাশে ঢুকে, ক্যাশ আউটফ্লো যেটা ক্যাশ থেকে বের হয়ে যায়। ক্যাশ ফ্লো মেথডকে 2টা ওয়েতে ভাগ করা হয়, একটা হচ্ছে ডিরেক্ট মেথড আর একটা হচ্ছে ইনডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথড কাকে বলে? ডিরেক্ট মেথড হচ্ছে আন্ডার দ্য ডিরেক্ট মেথড অ্যাকচুয়াল ক্যাশ রিসিপ্ট অ্যান্ড ক্যাশ পেমেন্টস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আর শোন সেপারেটলি। এটা জাস্ট একটা মেথড। এই ডিরেক্ট মেথড এবং ইনডিরেক্ট মেথডের ডিফারেন্সটা আমরা পরের দিকে আলোচনা করব। এখানে একটা নতুন ওয়ার্ড আমাদের কাছে আসছে, সেটা হচ্ছে অপারেটিং এক্সপেন্স। এই অপারেটিং এক্সপেন্সটাই মূলত ডিরেক্ট মেথড এবং ইনডিরেক্ট মেথডের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। ডিরেক্ট মেথড এবং ইনডিরেক্ট মেথডটা মূলত ম্যাথের মধ্যে পার্থক্য সৃষ্টি করে এই অপারেটিং প্রসেসের মাধ্যমে। ওকে, এবার আমরা যাই যে একটা কোয়েশ্চেন আছে, আর বোথ মেথড অ্যাকসেপ্টেড ইন বাংলাদেশ। এই যে ডিরেক্ট মেথড এবং ইনডিরেক্ট মেথড দুইটাই কি আমাদের দেশে করা হয়? বাংলাদেশের নিয়ম অনুযায়ী কোনোটা নিষিদ্ধ করা নাই, 2টা মেথডই আমাদের দেশে ব্যবহার করা হয়। বাট আমরা একটু পরে যখন ম্যাথ দেখব তখন দেখব যে ইনডিরেক্ট মেথডটা সকল ইনফরমেশনকে প্রপার ওয়েতে নিয়ে আসে, সেজন্য ইনডিরেক্ট মেথডটা আমাদের দেশে বেশি ব্যবহার হয়। আপনাদের পরীক্ষায় ইনডিরেক্ট ম্যাথটা বেশি আসে। Although both methods are accepted, the indirect method is more commonly used in Bangladesh because it can be prepared more easily from the income statement and balance sheet. It also clearly explains the difference between accounting profit and actual cash generation from operating activities. এই জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে জেনেরিক নেমে 2টা মেথডই আমাদের দেশের জন্য অ্যাকসেপ্টেবল, বাট বেসড অন দ্য অপারেশনাল ম্যানুয়াল, অপারেশন অ্যাক্টিভিটিস, অপারেশনাল ফ্লেক্সিবিলিটি, ইনডিরেক্ট মেথডটা আমাদের দেশে বেশি ব্যবহার করা হয়। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে একটা ছোট টপিকস আছে, সেটা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো। পরীক্ষায় আসে, এটা প্রায় আসে। মানে আপনি যদি 96 থেকে যদি 2000 লাস্ট ইয়ার পর্যন্ত যদি প্রশ্ন দেখেন, 96 মানে 96তম থেকে ফ্রি ক্যাশটা মনে হয় 4-5 বার আসছে। হোয়াট ইজ ফ্রি ক্যাশ, হোয়াট ইজ ফ্রি ক্যাশ অথবা ফ্রি ক্যাশের ব্যবহার। ফ্রি ক্যাশ ফ্লো generally provide better information about a company's financial flexibility and ability to generate cash for future use. ফ্রি ক্যাশ ফ্লো মানে হচ্ছে যেই ক্যাশ ফ্লোটা ভবিষ্যতে কোম্পানির ক্যাশ স্ট্রাকচারটা কেমন হবে সেই সম্পর্কে স্বচ্ছ ধারণা দেয়, তাকে ফ্রি ক্যাশ ফ্লো বলা হয়। ফ্রি ক্যাশ ফ্লো সাধারণত ক্যালকুলেশন করা হয় কোন একটা কোম্পানির অপারেটিং ক্যাশ ফ্লো যেটা, সেটা থেকে ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে যদি মাইনাস করি তাহলে ফ্রি ক্যাশ ফ্লোটা পাওয়া যায়। অর্থাৎ নিশ্চিন্তে যে ক্যাশটা ইন ফিউচারে ব্যবহার করা যায় সেটাকে বলা হয় ফ্রি ক্যাশ ফ্লো। তাহলে ফ্রি ক্যাশ ফ্লো বের করার ফর্মুলা হচ্ছে অপারেটিং ক্যাশ ফ্লো থেকে ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা বাদ দিলে ফ্রি ক্যাশ ফ্লো পাওয়া যায়। এতটুকু আপাতত জানলেই হলো, এর বেশি কিছু আপনাদের। একটু আবার বলেন না, এটা কি অপারেটিং কস্টটা যেটা বের করলেন? এটা আমরা ফ্রি ক্যাশ ফ্লো একটা নতুন টোন নিয়েছি, নতুন নতুন একটা টপিকস। নতুন টপিকসটাতে আমরা আলোচনা করেছি যে কোনো একটা কোম্পানির অপারেটিং ক্যাশ ফ্লো যেটা, অপারেটিং ক্যাশ ফ্লো কি, অপারেটিং ক্যাশ ফ্লোটা আমরা এখনো শিখি নাই, আমরা একটু পরে ম্যাথের মধ্যে দেখব হোয়াট ইজ অপারেটিং ক্যাশ ফ্লো। কোনো একটা ম্যাথে বা কোনো একটা অ্যাক্টিভিটিতে অপারেটিং ক্যাশ ফ্লো থেকে যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টটা থেকে ক্যাপিটাল বাবদ যেই ব্যয়টা হবে সেটাকে বাদ দিলে ফ্রি ক্যাশ ফ্লো অ্যামাউন্টটা পাওয়া যাবে। সো ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে হচ্ছে ধরেন মালিক যে টাকাটা উইথড্র করে সেটাও কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার, অথবা ক্যাপিটাল কোথাও ইনভেস্ট করতে গেলে সেটার জন্য যদি কোনো ঘুষ বা প্রণোদনা দেওয়া হয় সেটাও ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটালকে লাইভ রাখার জন্য
অথবা ক্যাপিটালকে অপারেটিভ রাখার জন্য সেটার এগেন্সে যেই টাকাটা দেওয়া হয় সেটাও ক্যাপিটাল এক্সপেন্ডিচার। অপারেটিং ক্যাশ ফ্লো মানে হচ্ছে দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করার জন্য যেই ক্যাশ ফ্লোটা হয় সেটাকে অপারেটিং ক্যাশ ফ্লো বলা হয়। সো কোনো একটা অ্যাক্টিভিটিতে অপারেটিং ক্যাশ ফ্লো থেকে যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা বাদ দেই তাহলে সেই কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লোটা পাবো। ফ্রি ক্যাশ ফ্লোটা মানে হচ্ছে মানে নিরঙ্কুশ ক্যাশ, যেটা ইন ফিউচারে আপনি ইজিলি ব্যবহার করতে পারেন। আমাদের নিজস্ব নিজের লাইফের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে আমি ধরেন আমার বেতন 50,000 টাকা, সো আমি 50,000 টাকা এখন পেয়েছি, দিস ইজ মাই ক্যাশ, ওকে, বাট ইট ইজ নট মাই ফ্রি ক্যাশ। ফ্রি ক্যাশ হবে কখন? আমি আজ এই সারা মাসের খরচ ক্যালকুলেশন করলাম, বাসা ভাড়া, স্টুডেন্ট অ্যাফেয়ার্স, ট্রিটমেন্ট, ফুড, কনজিউমার, ভিজিট ইত্যাদি ইত্যাদি মিলিয়ে সকল খরচ দেখলাম যে এই 50,000 টাকা থেকে 47,000 টাকা অকুপাইড হয়ে যাচ্ছে, অ্যাকোমোডেট হয়ে যাচ্ছে, সেটেল হয়ে যাবে। আর 3,000 টাকা কোনো হিসাবের মধ্যে আমি অ্যাড করতে পারছি না। তার মানে এই 3,000 টাকা আমি চাইলে পরবর্তী মাসের জন্য আমার ফ্রি ক্যাশ ফ্লো হিসেবে ট্রিট করতে পারবো, যে এইটা কারোর সাথে কোনো সম্পর্ক নাই, সকল হিসাব নিকাশের পরে এই টাকাটা আমার হাতে সেফ থাকলো। দ্যাট ইজ কল্ড ফ্রি ক্যাশ ফ্লো। নাও উই আর মুভিং। ভাই আরেকবার বলবেন? না, আর বলবো না, অন্য একজন বলেন, যে কোনো একজন বলেন তো হোয়াট ইজ ফ্রি ক্যাশ ফ্লো, যে কোনো একজন। আমি আমি যতটুকু বুঝেছি সেটা হলো ফ্রি ক্যাশ ফ্লোটা হলো অপারেটিং কস্ট থেকে ক্যাপিটাল এক্সপেন্সকে বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটাই ফ্রি ক্যাশ ফ্লো। লাইক হলো কি আমাদের বেতন থেকে আমরা যত রকম মাসিক খরচ বাদ দিই, দেওয়ার পরে যে উদ্বৃত্তটা থাকে দ্যাট ইজ কল ফ্রি ক্যাশ ফ্লো। ঠিক আছে, আমি কি ঠিক বলেছি? হ্যাঁ ঠিক আছে, ম্যাডামের কনসেপ্টটা ঠিক আছে। অন্য কেউ অ্যাড করতে চান? যেটা হচ্ছে আমি পরবর্তী মাসের জন্য আমি ক্যারি ফরওয়ার্ড করতে পারবো। এবং যেটার পেছনে কোনো ধরনের লাইবিলিটি থাকবে না, অর্থাৎ এই টাকাটা ফ্রেশ এবং এই টাকাটার পেছনে কোনো ধরনের লাইবিলিটি, কোনো ধরনের ইনভলভমেন্ট, কোনো ধরনের এঙ্গেজমেন্ট নাই যে টাকাটার, সেই টাকাটাকে আমি বলবো ফ্রি ক্যাশ ফ্লো। এবং এটা ফিউচার বেনিফিট হবে ফিউচারে, মানে যেমন রাইট। থ্যাংক ইউ। এটা কি মূলধন জাতীয় ব্যয়? মূলধন না, এটা এটা মূলধন কোনটা? ডান এই যে দিকে যে ফ্রি ক্যাশ ফ্লো, এটা কি মূলধনীয় ব্যয়, মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার? না, ফ্রি ক্যাশ ফ্লো ক্যাপিটাল এক্সপেন্ডিচার থেকে বাদ দেওয়ার পর যে ক্যাশটা থাকবে সেটা। আচ্ছা আচ্ছা। দেখেন আমরা লিখেছি অপারেটিং অ্যাক্টিভিটি থেকে যে ক্যাশ ফ্লোর অ্যামাউন্টটা আসবে সেটা থেকে ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা বাদ দিলে যে অ্যামাউন্টটা থাকবে সেটা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো। আচ্ছা, এটা নিয়ে খুব বেশি মাথা গরম করার দরকার নাই, কারণ এটা ছোট্ট একটা ম্যাথ অনেক সময় আসে, আপনাদের একটা বোর্ডে আসছিল, আদারওয়াইজ অন্য জায়গায় ওরকম করে ইম্প্যাক্ট রাখার দরকার নাই। এবার আমরা আমাদের পরীক্ষায় দুই রকম ম্যাথ আসে, ম্যাথটা দিয়ে বলতে পারি ইনডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করেন অথবা ডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করেন, দুইটাই আসতে পারে। ম্যাক্সিমাম সময় ইনডিরেক্ট মেথডটাই আসে, বাট ইনডিরেক্ট ডিরেক্ট দুইটা মেথডে সেম রেজাল্টই আসবে। ওই যে আমরা যেটা দেখিয়েছি যে পরের বছরে ক্যাশটাই রেজাল্ট, ইনডিরেক্ট মেথডে যে রেজাল্ট আসবে ডিরেক্ট মেথডেও একই রকম রেজাল্ট আসবে। ওকে, এবার আমরা প্রথমে যেহেতু ইনডিরেক্ট মেথড ইম্পর্টেন্ট, আমাদের প্রায় ইনডিরেক্ট মেথডে পরীক্ষা আসে এবং ইনডিরেক্ট মেথডটা ভালো করে পড়া দরকার। সো আমরা ইনডিরেক্ট মেথডটা প্রথমে আলোচনা করব। ইনডিরেক্ট মেথডটা মানে হচ্ছে পরোক্ষ মেথড। সো পরোক্ষ মেথড আসলে কিভাবে কাজ করে? পরোক্ষ মেথডে কয়েকটা স্টেপে ম্যাথটা করতে হয়। এর মধ্যে প্রথম স্টেপটাকে বলা হয় অপারেটিং অ্যাক্টিভিটিস। প্রথম স্টেপটা এই যে অপারেটিং অ্যাক্টিভিটিস গুলি আমরা ব্যবহার করেছিলাম। অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে আমরা ফ্রি ক্যাশ ফ্লোতে বলছি যে অপারেটিং অ্যাক্টিভিটিস ক্যাশ ফ্লোর অ্যামাউন্ট কত, এই জায়গা থেকে আসে, স্টেপ 1 থেকে আসে। অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে নগদ অর্থের প্রবাহ, এটা হচ্ছে প্রথম স্টেপ। আমরা দ্বিতীয় স্টেপে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে নগদ ফ্লো কি সেটা বের করব। আমরা প্রসেস দুইটা দেখব কোনটাতে কি। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে নগদ ফ্লো কত সেটা বের হবে।
3 নম্বর মেথডে 3 নম্বর স্টেপে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস থেকে কত ক্যাশ ফ্লো হচ্ছে সেটা বের হবে। তাহলে একটা ম্যাথে আমি 3টে জিনিস বের করব। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি থেকে কত অ্যামাউন্ট, তারপরে হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট থেকে কত অ্যামাউন্ট, এবং অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে কত অ্যামাউন্ট। 3টা বের হবে। অপারেটিং অ্যাক্টিভিটিস যোগ বিয়োগ করার পর একটা অ্যামাউন্ট বের হবে। ধরেন সে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে বের হলো 10 টাকা, তারপরে হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস থেকে বের হলো 6 টাকা, আর লাস্টেরটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস থেকে বের হলো 4 টাকা। তাহলে এই চারটার যোগফল করব আমি 20 টাকা। যোগফল করার পরে শেষের দিকে একটা ফর্মুলা আবার ইউজ করতে হবে। পরের বছরের একটা অ্যামাউন্টকে সেটা থেকে মাইনাস করে দিলেই আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তৈরি হয়ে যাবে। আমি ধরেন যদি ইনডাইরেক্ট মেথডের ম্যাথটার প্যাটার্নটা কেমন হয় সেটা একটু দেখাই। আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসটা এখনো করি নাই, সেটা কিভাবে হবে এটা আমি জানি না। আমার এইটা হচ্ছে একটা ম্যাথ দেওয়া, বিভিন্ন ট্রানজেকশনের কথা বলা, এইটার সলিউশন, এটার মধ্যে এডিশনাল কিছু ইনফরমেশন দেওয়া। আমাকে এবার এটা সলিউশন করতে বলা হয়েছে, আমি সলিউশন করছি। আমি বলছি আমার 3টে স্টেপে রেজাল্ট বের হবে। প্রথম স্টেপ হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, রাইট? আমার কথার সাথে মিল আছে। এই অপারেটিং অ্যাক্টিভিটিজের বিভিন্ন চড়াই উতরাই পার হওয়ার পরে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিসে আমার রেজাল্ট বের হলো এই টাকাটা। ঠিক আছে, এই টাকাটা অর্থাৎ এই 3,60,000 টাকা। 3,60,000 টাকা। এখন অপারেটিং অ্যাক্টিভিটিজের কাজ করতে গেলে আমরা কিভাবে কাজ করবো সেটা তো আমরা বলিনি এখনো। আমরা শুধু বলছি যে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে বিভিন্ন যোগ বিয়োগ ক্যালকুলেশনের পরে একটা অ্যামাউন্ট বের হবে, যেটাকে নেট ক্যাশ অফ অপারেটিং অ্যাক্টিভিটিস আমরা বলবো। নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, তারপরে ব্যালেন্স অফ অপারেটিং অ্যাক্টিভিটিস, হোয়াট এভার দ্য নেম ইউ হ্যাভ টু সে ইট, নো ইস্যুস, ভুল হবে না এগুলি। অপারেটিং অ্যাক্টিভিটিস এর ব্যালেন্স হচ্ছে এটা। আমি বলেছিলাম যে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিজের মাধ্যমে যে ক্যাশ ফ্লো হয়েছে সেইটার ব্যালেন্সও আসবে আবার। সো ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস থেকে যে ব্যালেন্সটা আসবে সেটাকে আমরা বলবো নেট ব্যালেন্স ফর ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস। এটাকে আমি বলি নেট ব্যালেন্স অফ অপারেটিং অ্যাক্টিভিটিস, নো ইস্যু। এটাকে আমি বললাম নেট ব্যালেন্স অফ ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস। ওকে। 3 নম্বরে আমি আরেকটা জিনিস বলছি যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস থেকে যে স্টেটমেন্ট, যে অ্যামাউন্টটা আসবে সেটাকে বলি যে নেট ব্যালেন্স অফ ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, এই অ্যামাউন্ট। তাহলে আমার এইটা বের হলো নেট ব্যালেন্স অফ অপারেটিং অ্যাক্টিভিটিস, প্লাস এটা বের হলো নেট ব্যালেন্স অফ ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, এইটা বের হলো নেট ব্যালেন্স অফ ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। এই 3টে অ্যামাউন্টের যে অ্যামাউন্টটা হবে সেইটার সাথে ওপেনিং ক্যাশ ব্যালেন্সটা যোগ করতে হবে। মানে যে ইয়ারে আমি কাজ করছি সেটার ওপেনিং ক্যাশ অ্যামাউন্টটা যোগ করতে হবে। যোগ করার পরে এই দুইটার রেজাল্টটা এই পরবর্তী বছরের ক্যাশের অ্যামাউন্ট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার মোটামুটি মেথড। ঠিক আছে, ওপেনিং ক্যাশ ব্যালেন্সটা কোত্থেকে আসবে? ওপেনিং ক্যাশ ব্যালেন্সটা আমার ম্যাথেই দেওয়া থাকবে। হ্যাঁ, হ্যাঁ, ওপেনিং ক্যাশ ব্যালেন্স হচ্ছে, আমি তো 2টা ইয়ারের কম্পারিজন করছি, রাইট? সো right. 2টা ইয়ারের কম্পারিজন করলে 2টা ইয়ারের মধ্যে এই 2টা ইয়ার, একটা হচ্ছে 2013 আর আরেকটা হচ্ছে ধরেন 2014। সো হুম। 2013-এর ওপেনিং ক্যাশ ব্যালেন্সটা কত, আর 2014-এর ক্ষেত্রে ক্যাশ ব্যালেন্সটা কত, আমার এটা হচ্ছে রেজাল্ট। দিস ওয়ান ইজ রেজাল্ট। তাহলে কোনটা নিব ভাইয়া? আপু 14 সালেরটা নিব। ওটা আমরা তো লাস্ট ইয়ারের কোশ্চেনটা করবো আমরা সবসময়। না, এখানে তো 40,000 আসলো, 13 সালেরটা আসলো তো। আপু আপনি ম্যাথটা যখন করবেন তখন কিন্তু 2 ইয়ারের ইয়েতে লাস্ট ইয়ারের যে এন্ট্রি গুলো আছে সেই এন্ট্রি অনুযায়ী আপনাকে ম্যাথটা করতে হবে লাস্ট ইয়ার। আচ্ছা, মাথা উপর দিয়ে যাচ্ছে। আমরা আমরা যখন লাস্ট ইয়ারে যেই অ্যাক্টিভিটিসটা পারফর্ম করব, লাস্ট ইয়ারের অ্যাক্টিভিটিসের উপর আমি ট্রানজেকশন করব, কিন্তু আমার এখানে এই অ্যাডেড ক্যাশ যেটা, সেটা হচ্ছে ওপেনিং ক্যাশ ব্যালেন্স। ওপেনিং ক্যাশ ব্যালেন্স মানে হচ্ছে আমি ইনিশিয়ালি, আমি তো 2024-এর হিসাব করছি, ওপেনিং ইয়েস। ক্যাশ ব্যালেন্স হচ্ছে 2013 সালের যে ওপেনিং ব্যালেন্সটা ছিল সেটা হচ্ছে আমার ওপেনিং ক্যাশ ব্যালেন্স।
তাহলে মানে প্রিভিয়াস ইয়ার একটা নিতে হবে, প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ার ইয়ারের, কারণ যেহেতু আমার দিস ইয়ারের ওপেনিং ব্যালেন্সটা আমার রেজাল্টের সাথে মিলে যাচ্ছে, রাইট তাহলে এটা আমার আসবে না, তাহলে প্রিভিয়াস ইয়ার একটা আসতে হবে। রাইট ঠিক আছে ইয়েস। ওকে তাহলে আমরা মোটামুটি একটা জায়গায় এসে মানে আমরা তো ক্যালকুলেশন করি নাই, আমরা একটা জায়গায় এসে মোটামুটি দাঁড়িয়েছি। সেটা হচ্ছে ইনডিরেক্ট মেথডে কোনো ক্যাশ ফ্লো বের করতে গেলে সেটার মধ্যে তিনটা স্টেপের তিনটা রেজাল্ট আসবে। একটা স্টেপে নেট ব্যালেন্স অফ অপারেটিং অ্যাক্টিভিটিজের একটা রেজাল্ট আসবে, একটা স্টেপে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিজের একটা রেজাল্ট আসবে, আর একটা স্টেপে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিজের একটা রেজাল্ট আসবে। এই স্যার তিনটা একটা একটা প্রশ্ন ছিল যে সব সব কোয়েশ্চনে কি এই তিনটা সেগমেন্ট কোয়েশ্চনে থাকবেই, নাকি কোনো সেগমেন্টে কোনো সময় মনে করেন ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস থাকলো না, এ ধরনের কি হতে পারে, নাকি সব সময় তিনটাই থাকবে? না আহ, এমন হতে পারে যে কোনো একটা অ্যাক্টিভিটিস দেয় নাই, এটা হতে পারে, তবে আপনাদের ম্যাথে এটা থাকবে না। আপনাদের তিনটে জায়গায় টাচ করবে, কারণ আপনাকে তো তিনটে জায়গা থেকে টেস্ট করার চেষ্টা করবে। কিন্তু হতে পারে এক্স্যাক্টলি। যে ফাইন্যান্সিয়াল কোনো মানে ট্রানজেকশন নাই, সো ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি রেজাল্টটা নাই, এটা জিরো হবে, তখন অন্য দুইটাকে যোগ করে আমি ক্যালকুলেশন করবো, নো ইস্যুস, হতে পারে এটা। ঠিক আছে, সো তিনটা অ্যাক্টিভিটিজের যোগফল যেটা বের হবে সেটার সাথে আগের বছরের ইনিশিয়াল ক্যাশ অ্যামাউন্টটা যোগ করে আমি পরবর্তী বছরের ক্যাশ ফ্লো অ্যামাউন্টটাকে আইডেন্টিফাই করব। রাইট হ্যাঁ। ইয়েস। ওকে এইটা হচ্ছে আমার ইনডিরেক্ট মেথড। এখন আপনাদের মাথায় তো কাজ করতে পারে ডিরেক্ট মেথড আবার আবার কি রকম, আবার কি করতে হয় না না হয়। ডিরেক্ট মেথড এবং ইনডিরেক্ট মেথডের মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিজের এই অংশটুকু। সো আমি যদি এই ম্যাথটা ডিরেক্ট মেথডে করতে যাই, শুধুমাত্র এই জায়গাটাতে আমার চেঞ্জেস আসবে, এইটা এইটা, পরের স্টেপগুলি কোনোটা চেঞ্জ আসবে না, হুবহু একই রকম থাকবে। ঠিক আছে, হুবহু একই রকম থাকবে, সেখানে আমার কোনো ধরনের চেঞ্জেসের দরকার হবে না। যেমন ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিজের ক্ষেত্রে হুবহু একই রকম থাকবে, পরের অ্যাক্টিভিটিসগুলির ক্ষেত্রে সেম একই রকম থাকবে, পরের অ্যাক্টিভিটিসগুলির ক্ষেত্রে একই রকম থাকবে। দেখেন একই রকম, এটা এটা আচ্ছা, কিন্তু ডিরেক্ট মেথড। হ্যাঁ, এটা কি দুই মেথডই করতে হবে নাকি যে কোনো একটা মেথড বলে দিবে? পরীক্ষায় যে মেথডটার কথা বলবে আপনি সেই মেথডে করবেন, আচ্ছা, এবং পরীক্ষায় ম্যাক্সিমাম সময় ইনডিরেক্ট মেথডটা বেশি আসে। সো যদি কোনো মেথড উল্লেখ করা না থাকে? তাহলে আপনি যে কোনো মেথডে করতে পারবেন, কারণ রেজাল্ট তো সমানই হবে। মানে কোনটা করলে আমাদের জন্য ভালো হবে? সেটা আপনি সিলেক্ট করবেন। আচ্ছা। কেউ হতে পারে ইনডিরেক্ট মেথডটা পছন্দ হচ্ছে, কারো আবার ডিরেক্ট মেথডও পছন্দ হতে পারে। হুম। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে আমরা মোটামুটি ম্যাথের প্যাটার্ন সিনারিওটা বুঝতে পারছি। এখন আমার কাজ হচ্ছে, লাস্টেটা তো কোনো সমস্যা না, আগের বছরে ক্যাশ যোগ করাটা তো এটা সিম্পল কাজ। হ্যাঁ। আমার আসলে এখন অপারেটিং অ্যাক্টিভিটিজে কি কি আসে সেটা দেখব, ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিজে কি কি আসে সেটা দেখব, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিজে কোন কোন হিসাবগুলি আনবো সেটা দেখব। ওকে, প্রথমে আমরা ফাইন্যান্সিয়াল মানে প্রথমে একটা আমরা অপারেটিং অ্যাক্টিভিটিজে কি কি আসবে সেটা দেখি। এগুলি হচ্ছে সব ফর্মুলা, মানে এটাকে ব্যাখ্যা করে দেওয়া। আমরা মানে আপনারা এটা একটু রিডিং পড়লেও নিজেরা বুঝতে পারবেন, এই পদ্ধতিতে চলতি বছরের নেট লাভ বা নেট ইনকামের সাথে পূর্ববর্তী এবং বছরের সম্পত্তির দায় এবং অদায় লেনদেন সমূহকে সমন্বয়ের মাধ্যমে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো তৈরি করা হয়। তাহলে ইনডাইরেক্ট মেথডে অপারেটিং অ্যাক্টিভিটিজ এর প্রথম কাজ হচ্ছে সেই ম্যাথের কোনো জায়গায় বুঝলাম। নেট ইনকাম বলতে ম্যাথের কোনো না কোনো জায়গায় আপনার নেট ইনকাম বলতে একটা অ্যামাউন্টের কথা বলা থাকবে, সেখান থেকে অপারেটিং অ্যাক্টিভিটিসটা আমরা শুরু করব। এখানে ভয় পাওয়ার কিছু নাই যে ভাই আমি নেট ইনকাম যদি আমি কোথাও নাই পাই এটা আবার কোনো ফর্মুলা বসায় কাজ করতে হবে না করতে হবে না, নেট ইনকামটা সরাসরি প্রশ্নে দেওয়া থাকবে। সো অপারেটিং অ্যাক্টিভিটিসটা শুরু হবে নেট ইনকাম দিয়ে, কোম্পানির নেট ইনকাম কত, সেখান থেকে পরবর্তী স্টেজে নেট ইনকামের সাথে ওই কোম্পানির ওই বছরের
নন ক্যাশ এবং ক্যাশ আইটেম যেগুলি আছে সেগুলিকে ব্যালেন্স করা হবে, মানে সমন্বয় করা হবে। তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিজের প্রথম কাজ হচ্ছে আমার যে নেট ইনকাম আছে কোম্পানির, সেই নেট ইনকামটা লেখা এবং সেই নেট ইনকামের সাথে কোম্পানির যত ইনকাম আছে, নন ক্যাশ বা অনগদ লেনদেনের যত ধরনের ইনকাম আছে, সেই সকল লেনদেনের ইনকামকে সেখানে আমি যোগ অথবা বিয়োগ করব, যেটা যেরকম হয় সেটা করব। তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিজের ম্যাথ স্টার্টের শুরুতেই আমাদেরকে ওই ম্যাথের যে নেট ইনকাম আছে সেটাকে সেট করতে হবে, নেট ইনকাম সমান এত লিখতে হবে। দেন দেখেন আমাদের আমাদের যে ম্যাথটা করেছি আমরা, সেই ম্যাথের একদম অপারেটিং অ্যাক্টিভিটিজের প্রথম লাইনটাই স্টার্ট করেছি নেট ইনকাম ওয়ার্ডটা দিয়ে। দেখেন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, নেট ইনকাম কত, 2,99,000। সো 2,99,000 কি আমার কি মাথা গরম করে কোথা থেকে নিতে হবে, না কোনো জায়গায় দেওয়া আছে, না কোনো ক্যালকুলেশন করতে হবে? এই যে দেখেন নেট ইনকাম 2,99,000, কোনো ধরনের ফর্মুলা কোনো কিছু বের করার দরকার নাই, এটা ডিরেক্ট দেওয়া থাকবে। সো অপারেটিং অ্যাক্টিভিটিস স্টার্ট হবে নেট ইনকাম দিয়ে। নেট ইনকামের সাথে ওই ট্রানজেকশনে যত ধরনের অনগদ লেনদেন সংগঠিত হয় তাদের অ্যামাউন্টকে আমি অ্যাডজাস্ট করব। অনগদ লেনদেন, এই কথাটার মানে কি জিনিস? অনগদ লেনদেন অথবা যেটাকে আমি বলি নন ক্যাশ অ্যামাউন্ট, এই নন ক্যাশ অ্যামাউন্ট কথাটার মানে হচ্ছে এই যে নন ক্যাশ আইটেম থেকে যে টাকাটা ইনকাম হবে সেটা যোগ করব, নন ক্যাশ আইটেম বাবদ যে টাকাটা ব্যয় হবে সেটা বিয়োগ করব। সো নন ক্যাশ আইটেম বলতে কি বোঝায়? নন ক্যাশ আইটেম বলতে ভাইয়া আবার একটু বলেন না কোনটা থেকে যোগ করবো বিয়োগ করবো, এই লাইনটা আবার একটু বলেন। নন ক্যাশ আইটেম মানে বুঝাচ্ছি আমরা যে যে সকল আইটেম সরাসরি মানে দেখার দৃষ্টিতে ক্যাশের সাথে সম্পৃক্ত না, বাট এগুলি কোম্পানির ক্যাশ বাড়ানো বা কমানোর সাথে সম্পৃক্ত, তাদেরকে বলা হয় নন ক্যাশ আইটেম। সো আমরা প্রথমে যে তিনটে স্টেপ ছিল, নন ক্যাশ আইটেমটা নেট ইনকাম থেকে কি মাইনাস করে দিব? আমরা যাচ্ছি, একটু যাওয়ার পরে আমরা কোয়েশ্চেনগুলি Okay. নেই। প্রত্যেকটা স্টেপে গেলে আমি নিজেই বলবো যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। আমরা টোটাল ম্যাথে তিনটে স্টেপ পড়ছি, একটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, তারপরে আমরা পড়বো ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস। তিনটা অ্যামাউন্টের যোগের সাথে আগের বছরের ক্যাশটা যোগ করলেই আমার ফাইনাল রেজাল্টটা বের হয়ে যাবে। ম্যাথের মেইন মটোটা আমরা জানি। এখন এই যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, অপারেশন অ্যাক্টিভিটিস, আর হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস গুলি কি কি, আমরা সেইটা দেখার চেষ্টা করছি এখন। সো সেটার মধ্যে প্রথমে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসটা চিন্তা করছি, এটা কিভাবে করব। অপারেটিং অ্যাক্টিভিটিস করার নিয়ম হচ্ছে প্রথমে আমি কোম্পানির নেট ইনকামটাকে ব্যালেন্সে বসাবো, যেটা আমার ব্যালেন্স আছে। এই ব্যালেন্সের সাথে আমি ওই কোম্পানির সাথে সম্পৃক্ত যে সকল নন ক্যাশ আইটেম আছে সেই সকল নন ক্যাশ আইটেমের অ্যামাউন্টকে সমন্বয় করব। সমন্বয় করা মানে নন ক্যাশ আইটেমের অ্যামাউন্টগুলি কখনো ক্যাশ জেনারেট করতে পারে, কখনো ক্যাশ খরচ করতে পারে। যদি ক্যাশ জেনারেট করে তাহলে এগুলিকে যোগ করে দিব, যদি ক্যাশ জেনারেট না করে ক্যাশ খরচ করে তাহলে ওগুলিকে বিয়োগ করে দিব। এটাকে বলা হয় সমন্বয় করা। সমন্বয় মানে শুধু যোগ করব শুধু বিয়োগ করব এটা না, সমন্বয় মানে হচ্ছে আমি এটাকে যোগও করতে পারি, এটাকে বিয়োগও করতে পারি। এটা সিকোয়েন্সের উপর ডিপেন্ড করবে। আমি একটা ট্রানজেকশন, একটা আইটেম সিলেক্ট করলাম, আমি বললাম যে এটা কি, আপনি বললেন এটা নন ক্যাশ আইটেম। এটা ট্রানজেকশনটা দেখার পরে আপনি বুঝছেন যে এই নন ক্যাশ আইটেমটা আপনার প্রতিষ্ঠানে কি 5,000 টাকা বাড়িয়েছে ক্যাশ না কমিয়েছে, আপনি বললেন বাড়িয়েছে, বাড়ালে যোগ করেন। আরেকটা নন ক্যাশ আইটেম, আমি বললাম যে এটা কি আপনার প্রতিষ্ঠানে ক্যাশটাকে বাড়িয়েছে না কমিয়েছে, আপনি বললেন যে এটা কমিয়েছে, তখন সেটা মাইনাস করবেন। সমন্বয় করা মানে প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে এটা কি যোগ হবে না বিয়োগ হবে। গ্র্যাজুয়ালি আমরা দেখব। এখন এই নন ক্যাশ আইটেমটা কি? নন ক্যাশ আইটেমটা হচ্ছে যে সকল আইটেম
যে সকল আইটেম কোম্পানির সরাসরি ক্যাশের সাথে জড়িত থাকে না, ইনডাইরেক্টলি অর্থাৎ পরোক্ষভাবে ক্যাশের সাথে জড়িত হয়, সেই আইটেমগুলিকে বলা হয় নন ক্যাশ আইটেম। এই জন্য মেথডটাকে ইনডাইরেক্ট বলা হয়। তাহলে নন ক্যাশ আইটেম একটা ব্যাংকের কয়টা হতে পারে, এই পয়েন্টগুলি আমরা আর মানে ভেঙে 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 বুঝবো না। মানে অ্যামোর্টাইজেশন মানে কি, ডিপ্রিসিয়েশন মানে কি, গুডউইল মানে কি, প্রিলিমিনারি এক্সপেন্স রাইট অফ মানে কি, এগুলি আমরা ভেঙে ভেঙে বুঝার দরকার নাই। বুঝতে গেলে আমরা ম্যাথে স্পিড নিয়ে নষ্ট করে ফেলবো, পারবো না। খুব সিম্পল ছোট কথা, 8টা জিনিস আপনাদের মুখস্থ করতে হবে। সো নন ক্যাশ আইটেম কি, এই 8টা থেকে যে কোনো একটা আসবে, এর বাহিরের কোনো জিনিস আসবে না। সো কোনো ম্যাথে যদি আপনি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স পান, তখন আপনি হাত তুলে বলবেন যে, ভাই এটা নন ক্যাশ আইটেম, আমি জানি। কোনো ম্যাথে যদি অ্যামোর্টাইজেশন এক্সপেন্স আসে, হ্যাঁ এটা নন ক্যাশ আইটেম, আমি জানি। প্রিলিমিনারি এক্সপেন্স যদি আসে, জানি। গুডউইল এক্সপেন্স জানি। ডিসকাউন্টেড অন শেয়ার বা ডিবেঞ্চার জানি। লস অন সেল অফ অ্যাসেট জানি। গেইন অন সেলিং অফ অ্যাসেট জানি। প্রিমিয়াম অফ শেয়ার ওভার ডিবেঞ্চার জানি। সো এইটুকু জিনিস মুখস্থ। এবার আমরা লিখছি যে উপরোক্ত যে সমস্ত আইটেম দ্বারা নেট ইনকামকে বাড়ানো হয়েছে, সেগুলি নেট ইনকাম থেকে কমিয়ে দিতে হবে, যেমন গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট। অপরদিকে যে সকল আইটেম দ্বারা নেট ইনকামকে কমিয়ে দেওয়া হয়েছিল, সেগুলি দ্বারা নেট ইনকাম থেকে সেগুলিকে নেট ইনকামের সাথে বাড়াতে হবে, অর্থাৎ অ্যাড করতে হবে। সো ডেপ্রিসিয়েশন কি, সেটা আমার নেট ইনকামের উপর কি প্রভাব ফেলে, এটা আমরা একটু চিন্তা করি। ডিপ্রিসিয়েশন নিয়ে আমরা একটু চিন্তা করি। ডিপ্রিসিয়েশন হচ্ছে বাংলা অর্থ হচ্ছে অবচয়, অর্থাৎ কোনো একটা কোম্পানির মেশিনারি, ফার্নিচার অথবা যে কোনো ইকুইপমেন্ট, সেই ইকুইপমেন্টটা সারা বছর ব্যবহার করার কারণে তার আয়ুষ্কাল, ফাইন্যান্সিয়াল ভ্যালুটা কমবে, এইটা সবাই চিন্তা করে নেয়। এটাকেই তার ডিপ্রিসিয়েশন বলা হয়। এবং এই ডিপ্রিসিয়েশনটা কিন্তু কোন একটা ফার্নিচারের যে কোনো একটা অংশ নষ্ট হয়ে ডিপ্রিসিয়েশন ক্রিয়েট করবে এরকম না। ইকুইপমেন্ট, অ্যাসেট বা মেশিনটা ঠিকই থাকবে, শুধুমাত্র তাকে তার পুরনো হয়ে গেছে, ব্যবহার হয়েছে বলে তার ইউটিলাইজেশনটা একটু কম হবে, এইটা চিন্তা করা হয়। সাধারণত ডিপ্রিসিয়েশনের প্রসেসে ধরেন কোনো একটা বছরে প্রতি বছরের ডিপ্রিসিয়েশন অ্যামাউন্টটাকে সেম হিসেবে ট্রিট করা হয়। ধরেন 2013 সালে আমি ট্রানজেকশন করেছি, আমি যদি দেখি যে 2013 সালে এই ডিপ্রিসিয়েশনটা আমার কিভাবে ইফেক্ট ফেলেছে। 2013-তে আমি যদি দেখি 2013, 2013-তে এইটা হচ্ছে আমার নেট ইনকাম। এটা কিন্তু নেট ইনকাম 2013, 14-তে কিন্তু আমি বের করি নাই। সো 2013 সালে আমি এখানে দেখবো আমার ম্যাথের কোনো জায়গায়, আমি তো জানি নন ক্যাশ আইটেম, আমি খুঁজবো কোনো জায়গায় নন ক্যাশ আইটেম আছে কিনা, এটা একটু দেখার চেষ্টা করব। এনিহোয়ার নন ক্যাশ আইটেম আছে কিনা, এখানে কোনো জায়গায় আছে কিনা দেখলাম, এখানে কোনো জায়গায় আছে কিনা দেখলাম, এই জায়গায় কোনো জায়গায় আছে কিনা, এই যে এখানে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট, এই যে ডিপ্রিসিয়েশনটা পেয়েছি। সেখানে ডিপ্রিসিয়েশনটা কি হয়েছে, যে ডিপ্রিসিয়েশনটা 2013 সালে 2,50,000 টাকা মাইনাস, 2,50,000 টাকা মাইনাস, অর্থাৎ 2014 সালে 3 লাখ টাকা মাইনাস। মানে এই বিজনেসটা, এই প্ল্যানটা তার আগে থেকে ব্যবহার হচ্ছে এবং প্রতি বছর হিসাব করে দেখেন এই দুইটার মধ্যে গ্যাপ হচ্ছে 50,000 টাকা। তার মানে এই প্ল্যান্টের জন্য প্রতি বছর 50,000 টাকা ডিপ্রিসিয়েশন কস্ট হিসেবে ধরা হয়। আমি বলার চেষ্টা করছি, প্রতি বছর 50,000 টাকা করে ডিপ্রিসিয়েশন খরচকে ধরা হয়। তার মানে 2013 সালে এই অ্যামাউন্টের ভিতরে আমি 50,000 টাকা নামক ডিপ্রিসিয়েশন কস্টটাকে 2013 সালে এটার ভিতরে অ্যাড করানো আছে। অ্যাড করানো থাকা মানে এই নেট ইনকামের ভিতরেও এই ডিপ্রিসিয়েশনের অ্যামাউন্টটাকে অ্যাড করানো আছে।
ম্যাথ আমাকে বলছে নন ক্যাশ আইটেম যেগুলি আগের বছরে অ্যাড করানো আছে পরের বছরের হিসাব করার সময় সে অ্যাডকৃত অ্যামাউন্টগুলিকে কমিয়ে ফেলতে হবে। কি করতে হবে? সরিয়ে ফেলতে হবে। যেটা আমার আগের বছরে অ্যাড করানো আছে বলে মনে হয় সেটাকে আমি আমার পরের বছরের হিসেব থেকে কি করব? বাদ দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করব, অ্যাডজাস্টমেন্ট করার চিন্তা ভাবনা করব, অথবা এটা কত অ্যামাউন্ট আছে সেটুকুকে আমি অ্যাডজাস্ট করার চিন্তা ভাবনা করব। সো ডিপ্রিসিয়েশন আমার এখানে আসলে কি হয়েছে আপনি একটু যদি কম্পারিজন করেন। মাইনাস তো চিহ্ন তো আমরা সবাই বুঝি। কেউ কি আমাকে একটু বলতে পারবেন -2 বড় না -3 বড়? বড়, হ্যাঁ, -2 বড়। -2 বড়। -3 -3 -2 বড়, -2 বড়। -2 3 -3 -3 বড় না -2 বড়? -2। সবাই কি ঠিক আছেন না কেউ আছেন যে -3 সংখ্যাটা বড়? -2 আচ্ছা বড়, হ্যাঁ। মানে -2 মানে কি -2000 টাকা আর -3 মানে -3000 টাকা? হ্যাঁ, ধরতে পারেন। তাহলে 3000 টাকা এটা বেশি বড়, 3000 টাকা কমে গেছে। -3000 টাকা বড়? মাইনাসের হ্যাঁ, ক্ষেত্রে তো 3000 রিভার্স টাকা হয় কমে গিয়েছে, কম্পেয়ার করা। তাহলে আপনাদের কিন্তু না, -2 বড়। আমি কমানো বাড়ানোর কথা বলি না, আমি এমনি সংখ্যাটা শুধু বলতে চাচ্ছি যে -2 বড় না -3 বড়, আমি এটা বলার চেষ্টা -2 বড়। -2 -2 বড়। আচ্ছা, এখানে দেখেন 2013 সালের ডিপ্রিসিয়েশন হচ্ছে 2,50,000 মাইনাস, আর 2014 সালের ডিপ্রিসিয়েশন হচ্ছে -3 লাখ। বলেন তো এখান থেকে এখানে ডিপ্রিসিয়েশনটা কমেছে না বেড়েছে? অ্যামাউন্ট -2 বড় ভাই। এই দুইটার মধ্যে বড় কোনটা? এই দুইটা সংখ্যার মধ্যে বড় কোনটা? ভাইয়া 2,50,000 বড়। -2 250 বড়। এটা 250। এইটা বড়, এইটা ছোট। তার ছোট। মানে এইটার চেয়ে এইটা ছোট, তার মানে এখান থেকে এখানে কমানো হয়েছে। এই কথাটাই বলতে কারো কোনো অসুবিধা আছে বুঝতে? না ভাইয়া। এখান থেকে এখানে 50,000 টাকা কমানো হয়েছে, এই কথাটা কি সবাই ক্লিয়ার? হুম, ক্লিয়ার। ডিপ্রিসিয়েশন একটা নন ক্যাশ আইটেম, এটা সবাই ক্লিয়ার? হুম, তাহলে আমাকে বলছে ডিপ্রিসিয়েশন বা নন ক্যাশ আইটেম যতগুলি এই দুইটা বছরের কম্পারিজনে ট্রানজেকশনে কম দেখানো হবে সেটাকে আমি বাড়িয়ে দেখাবো, যদি বাড়ানো অবস্থায় দেখানো হয় সেটাকে আমি কমিয়ে দেখাবো। রাইট? রাইট। তাহলে আমার এই ম্যাথ বলছে 2013 এবং 2014 সালের মধ্যে ডিপ্রিসিয়েশনকে 50,000 টাকা কম দেখানো হয়েছে। সো আমি মেইন ম্যাথে ডিপ্রিসিয়েশন নামে 50,000 টাকা বাড়াবো না কমাবো? বাড়াবো। বাড়াবো ভাইয়া। বাড়াবো। এই তো আপনারা ম্যাথ পাচ্ছেন, তাহলে আপনারা ভয় পাচ্ছেন কেন? এই যে দেখেন, প্রথমেই আমি নেট ইনকাম দিয়ে আমরা বলেছি শুরু করব। নেট ইনকাম 2,99,000, অ্যাডজাস্টমেন্ট টু রিকনসেল নেট ইনকাম আমি অ্যাডজাস্ট করছি আর কি। এই যে দেখেন ডিপ্রিসিয়েশন দিয়ে এটা সোজা সামনে 50,000 টাকা লিখছে, এটা কিন্তু কোনো ব্র্যাকেট নাই, ব্র্যাকেট থাকলে মাইনাস, তার মানে এটা আমি প্লাস করেছি। রাইট? হুম, কারো কোনো কনফিউশন আছে? নো। না। নন ক্যাশ আইটেম আপনার এই পুরো ম্যাথে একটা, এবং আপনাদের পরীক্ষায়ও একটা দুইটার বেশি সাধারণত থাকবে না। তাহলে যখন কোনো নন ক্যাশ আইটেম পাবেন আপনি এই দুইটার ইয়ারের মধ্যে কম্পারিজন করবেন, এখান থেকে এখানে কি বেড়েছে না কমেছে। এখান থেকে এখানে যদি বাড়া দেখায় ওইটাকে মাইনাস করে দিবেন, মাইনাস করে দিব, এখান থেকে এখানে যদি কমা দেখায় ওইটাকে প্লাস প্লাস করে দিব, মানে রিভার্স করে দিব। রিভার্স করে দিব। তাহলে নন ক্যাশ আইটেমটাকে আমরা সবাই বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। ওকে, ফাইন। এইবার জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স নিয়ে আমাদের কথা। হ্যাঁ, 10টা 49 বাজে, আমরা আরেকটু 10-15 মিনিট টাইম নিয়ে আমরা একটা স্টেপ শেষ করি, তাহলে কালকে কমফোর্টলি শেষ করতে পারবো। সেকেন্ড স্টেপ, হ্যাঁ, চলতি সম্পদ এবং দায়ের ক্রমবৃদ্ধি। এটা সোজা আমার জাস্ট জার্নাল লেজারে আমরা ইনক্রিজ ডিক্রিজ অ্যাসেট লাইবিলিটি দেখে আসছি। চলতি সম্পত্তি এবং দায়, চলতি সম্পত্তি এবং দায় মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট যত লাইবিলিটি থাকবে, যতগুলি থাকবে। এখন কারেন্ট অ্যাসেট কি কি থাকতে পারে, কারেন্ট লাইবিলিটি কি কি থাকতে পারে,
সেগুলির একটা লিস্ট আমরা আপনাদেরকে ধরেন দিয়ে দিব যে এটা এটা কারেন্ট অ্যাসেট হয়, এর বাইরের গুলি কারেন্ট অ্যাসেট হয় না। এখানে বলা হচ্ছে প্রশ্নপত্রে প্রদত্ত দুটি ব্যালেন্স শিট থেকে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটির ক্রমবৃদ্ধি বা নেট ইনকামের সাথে সমন্বয় করতে হবে। সমন্বয়টা আমরা করবে কিভাবে? কারেন্ট অ্যাসেটের সাথে নেট ইনকাম বা ক্যাশের সম্পর্ক ধনাত্মক বা বিপরীত, অন্যদিকে তাইতে এটাকে সমন্বয় করতে হবে। কারেন্ট অ্যাসেটের সাথে নেট ইনকাম বা ক্যাশের সম্পর্ক যদি ধনাত্মক বা সমগামী হয় তাহলে সেটাকে একরকম করে অ্যাডজাস্ট করতে হবে। মানে আমরা একটু জিনিসটা বুঝি। ক্যাশ কারেন্ট অ্যাসেট যদি কোনো একটা কোম্পানিতে বাড়ে, অর্থাৎ আগের বছরের তুলনায় পরের বছরে যদি কারেন্ট অ্যাসেট বাড়ে, তাহলে সেটা নেট ইনকাম বা ক্যাশকে কি করবে সেই অ্যাক্টিভিটিসটা আমি জাস্ট একটু মাথায় নিব। আমরা একটা একটা এক্সাম্পল দেখলে আমাদের জন্য এটা বোঝার সুবিধা হবে। কারেন্ট অ্যাসেট মানে হচ্ছে ধরেন যেটা আমার এইমাত্র আমি যে কোনো সময় সেল করতে পারি। তাহলে ধরেন গত বছরে আমার কারেন্ট অ্যাসেট ছিল 15,000 টাকা, এই বছরে 15K, এই বছরে কোম্পানির কারেন্ট অ্যাসেট হচ্ছে 20K। তার মানে এটা আসলে কি বোঝানো হচ্ছে? গত বছরের তুলনায় এই বছরে কারেন্ট অ্যাসেট বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে। অ্যাসেট যদি বাড়ে তার মানে কি? অ্যাসেট কি হতে পারে? অ্যাসেট আমার সাপ্লাই হতে পারে, অ্যাসেট আমার ইকুইপমেন্ট হতে পারে, অ্যাসেট আমার বিল্ডিং হতে পারে। যদিও কারেন্ট অ্যাসেট এগুলি না, অ্যাসেট আমার ডে টু ডে অ্যাক্টিভিটিস এর জন্য বিভিন্ন অর্নামেন্টস হতে পারে, অন্য কোনো ট্রানজেকশনাল অ্যাক্টিভিটিস হতে পারে। অ্যাকাউন্ট রিসিভেবল হতে পারে, অ্যাকাউন্ট রিসিভেবলটা অ্যাসেট, যে কোনো রকমের অ্যাসেট যেটা কারেন্ট অ্যাসেট। সো ক্যাশ একটা কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল একটা কারেন্ট অ্যাসেট, এই দুইটাই কারেন্ট অ্যাসেট। ধরেন আপনি চিন্তা করেন, এর বেশি চিন্তা করার দরকার নাই। ইনভেন্টরি যত কারেন্ট অ্যাসেট না স্যার ভাইয়া? ইনভেন্টারিকেও কারেন্ট অ্যাসেট ধরবো, ইনভেন্টারিও কারেন্ট অ্যাসেট, সাপ্লাইও কারেন্ট অ্যাসেট, বাট ল্যান্ড, বিল্ডিং, ইকুইপমেন্ট, এই তিনটা কারেন্ট অ্যাসেট, এটা ফিক্সড অ্যাসেট। সো কোনো একটা কোম্পানির তাহলে কারেন্ট অ্যাসেট হিসেবে আমরা মোটামুটি চারটাকে মাথায় রেখেছি। একটা হচ্ছে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি ভাইয়া বললেন, আমরা বললাম সাপ্লাই, এই চারটা জিনিস। কোন একটা কোম্পানির গত বছরের তুলনায় এই বছর যদি এই কারেন্ট অ্যাসেটগুলি বাড়ে, তার মানে হচ্ছে ইনডাইরেক্টলি চিন্তা করা যায় কারেন্ট অ্যাসেটটা কেনার জন্য ব্যাংক ক্যাশ কিছু কমে যায়। টাকা তার কাছ থেকে চলে গিয়েছে, রাইট? আমি এটা চিন্তা করতে পারি। হ্যাঁ, তাহলে আপনি যদি বুঝতে পারেন যে কারেন্ট অ্যাসেট বাড়া মানে সেইখানে আমি আসলে ক্যাশটাকে এখানে খরচ করেছি। সো অ্যাসেট যেহেতু বেড়েছে, এটাকে রিকনসাইল করতে হলে যতটুকু কারেন্ট অ্যাসেট বেড়েছে ততটুকু ক্যাশকে মাইনাস করতে হবে। এই জন্যই লেখা আছে দেখেন, ক্যাশ এর হ্রাস হবে। কারেন্ট অ্যাসেটের ডিক্রিজ যদি হয় তাহলে ক্যাশ বৃদ্ধি দেখাবো। তাহলে কনফিউশন ক্লিয়ার সবার? হুম, অ্যাসেট যেটা হবে, লায়াবিলিটি তার উল্টা দিকে যাবে, এটা আর আমি চিন্তা করার দরকার নাই। এই দুইটা পয়েন্টে শুধু আমি একটা পয়েন্ট মাথায় রাখবো, তা বাকি পয়েন্ট এটা রিভার্স হবে। বাকি পয়েন্ট আর অ্যানালিসিস করার দরকার নেই, অ্যানালাইসিস করলে আমার উল্টাপাল্টা হয়ে যাবে। সো আমরা এবার ম্যাথে যাই। আমার কিন্তু ফর্মুলা মাথায় মনে আছে। কারেন্ট অ্যাসেট যদি, যতগুলি কারেন্ট অ্যাসেট যদি গত বছরের তুলনায় এই বছর বাড়ে, তাহলে ঠিক ওই পরিমাণ ক্যাশ আমি এই আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কি কমাবো না বাড়াবো? কমাবো। কমাবো। সবাই ক্লিয়ার? হ্যাঁ। ওকে, তাহলে আমরা একটু অ্যানালাইসিস করে দেখি যে আমার এই ম্যাথে ক্যাশের, কারেন্ট ক্যাশের কোনো কিছু আছে কিনা। এই ম্যাথ প্রথমত অ্যাকাউন্ট রিসিভেবল আছে, ক্যাশ নিয়ে তো আমরা কাজ করবই, হ্যাঁ, সুতরাং ক্যাশ নিয়ে তো কথা বলার কোনো সুযোগ নাই। অ্যাকাউন্ট রিসিভেবল বলেন তো, এটা কি কারেন্ট অ্যাসেট? কারেন্ট Yes. অ্যাসেট। জি। কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট। ওকে, যদি কারেন্ট অ্যাসেট হয় আমরা একটা এক্সাম্পল দিব, তাহলে আপনাদের প্র্যাকটিসের সুযোগ পাবেন। অ্যাকাউন্ট রিসিভেবলটা সেকেন্ড লেয়ারে 2013 সালে অ্যামাউন্ট ছিল 1,10,000 টাকা, 2014 সালে অ্যামাউন্ট হলো 1,60,000 টাকা। 50,000 মাইনাস মাইনাস হয়ে যাবে 50,000। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল 50,000 মাইনাস হবে। কারো কোনো বুঝতে অসুবিধা আছে? না, নাই? শিওর?
সিস্টেম তো তাই বলে। ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, এত কথা লেখার দরকার নেই, আপনি শুধু অ্যাকাউন্ট রিসিভেবল লিখবেন, ক্যালকুলেশনটা লিখে দিলে ভালো। এই 50,000 টাকা এইখানে কি করতে হবে? মাইনাস মাইনাস ওকে, এবার আমরা একটু দ্রুত যাব। উই নো ভেরি ওয়েল ইনভেন্টরি ইজ কারেন্ট অ্যাসেট, সো সেম নিয়ম। ইনভেন্টরি আগের বছর ছিল 5 লাখ, পরের বছর মানে ইনভেন্টরিটা আমার এখানে কমে গেছে, ডিক্রিজ যোগ হয়ে হয়েছে, যাবে। যোগ হয়েছে। প্রিপেইড এক্সপেন্স কারেন্ট অ্যাসেট, সেম রুল। এবার অ্যাকাউন্ট পেয়েবল, এটা কি কারেন্ট অ্যাসেট না কারেন্ট লাইবিলিটি? লাইবিলিটি। তাহলে লাইবিলিটি বাড়লে আমি কি যোগ করবো না বিয়োগ করবো? লাইবিলিটি বিয়োগ করবো। বাড়লে যোগ করব। যোগ করব। রিভার্স ফর্ম লাইবিলিটি that one. সমমুখী। তাহলে আপনাদেরকে ভাইয়া, একটু যোগ করবো ভাইয়া। টেকনিক্যাল হইতে বলি, টেকনিক্যাল হইতে বলি। আপনারা মনে রাখবেন যে এই যে কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটির ক্ষেত্রে লাইবিলিটিটা সোজা চ্যাপ্টা পথে চলে, কি বাড়লে বাড়াবে কমলে কমাবে, অ্যাসেটটা উল্টা পথে চলে, রাইট? সো লাইবিলিটিটা যদি গত বছরের তুলনায় এবছর বাড়ে তাহলে ক্যাশও অতটুকু বাড়াবো, ঠিক আছে? সো এখানে একটা লাইবিলিটি আছে, সেই লাইবিলিটি আমরা দেখি। এখানে একটা লাইবিলিটি ক্যাশ নাই, নাই নাই, এটা তো অ্যাসেট। এইখানে এসে অ্যাকাউন্ট পেবল, এই যে অ্যাকাউন্ট পেবল লাইবিলিটি। অ্যাকাউন্ট পেবল হচ্ছে গত বছর ছিল 3,50,000, এই বছর 4 লাখ বেড়েছে। 50,000 বেড়েছে, তাহলে আমি ওইখানে ট্রানজেকশনে 50,000 কি করব? বাড়াবো। মানে যোগ। এটা মানে কোনো রুলস ছাড়াই চলে। আচ্ছা, না রুলস ছাড়া চলবে না, আমি রুলস এখন বলবো। তাহলে লাইবিলিটি যখন বেড়েছে আমি তাহলে 50,000 টাকা নতুন ক্যাশ ফ্লোতে যোগ করব। আমরা শুধু আচ্ছা। টেকনিক্যালি মনে রাখছি, লাইবিলিটি বাড়লে আমরা এটা প্লাস করব, লাইবিলিটি কমালে মাইনাস করব। এখন আমি আসছি, অ্যাসেটটা যেমন একটা আমরা ব্যাখ্যা করেছি, এই দুইটাও একটু ব্যাখ্যা করি তাহলে আমার মাথার মধ্যে ঠিকঠাক করে যাবে। ঘটনাটা কি হয়েছে? ঋণ মানে কি? দায়, তাই না? অ্যাকাউন্ট পেয়েবল মানে কি আপনি কারো কাছে ঋণী। ধরেন আপনার ক্রেডিট কার্ডে গত মাসে আপনার ঋণ ছিল, অ্যাকাউন্ট পেয়েবল, আপনি ক্রেডিট কার্ড অথরিটির কাছে অ্যাকাউন্ট পেয়েবল ছিলেন 3,50,000 টাকা, মানে আপনার ঋণ ছিল 3,50,000 টাকা। পরের মাসে এসে আপনার ঋণ দেখাচ্ছে 4 লাখ টাকা। তাহলে আমি যদি বলি এই তোমার 4 লাখ টাকা হইলো কিভাবে? খুব সিম্পল, আমি 50,000 টাকা ক্যাশ তুলে খরচ করছি, এই জন্য 4 লাখ হয়েছে। কথাটা এরকম না? হুম। কথাটা তো এরকম যে আমার গত বছরে যা দায় ছিল, ঋণ ছিল, এই বছরের ঋণটা বেড়েছে কেন? কারণ আমি নতুন ঋণ করেছি। নতুন ঋণ করা মানে কি? নতুন ঋণ করা মানে হচ্ছে কোনো একজন ব্যক্তির কাছ থেকে আমি টাকাটা ধার নিয়েছি, মানে আমার কাছে টাকাটা ঢুকেছে, রাইট? তো হুম। টাকা ঢুকা মানে ঋণ বাড়া। ঋণ যেহেতু বেড়েছে, ট্রানজেকশন দেখাচ্ছে ঋণ বাড়া, সো তার মানে আমার এখানে নতুন টাকা ঢুকেছে, এই জন্যই ক্যাশটাকে আমি প্লাস করেছি। সবার মাথায় ঢুকেছে? হ্যাঁ, কারো নাটক কনফিউশন? বুঝতে পারি। কারো কোনো কনফিউশন আছে? হুম। এনি আদার কারো কোনো কনফিউশন আছে? কনভিকশন আছে তো। কারো কোনো কনফিউশন আছে? মানে আমরা দুইটা ব্যাখ্যা দিচ্ছি, অ্যাসেটটা বাড়লে কেন মাইনাস করছি, লায়াবিলিটিটা বাড়লে কেন প্লাস করছি, এই ব্যাখ্যাটা দিয়েছি। পরীক্ষার হলে আপনাদের এত ব্যাখ্যা মাথায় রাখতে হবে না, কিন্তু ম্যাথ করতে গিয়ে বুঝলে পরে ভুল হবে না, কোথাও ভুল হলে আপনি বের করতে পারবেন। স্যার ওইটা একটু আরেকবার বলেন। কোনটা? লায়াবিলিটিটা? মানে অ্যাসেট লায়াবিলিটি দুইটাই বলবো? না, শুধু লায়াবিলিটি। আচ্ছা লাইবিলিটি বাড়লে যোগ হবে, আচ্ছা, লাইবিলিটি কমলে মাইনাস লায়াবিলিটির হবে। ক্ষেত্রে আমরা ফর্মুলা যেটা বলছে, ফর্মুলা বলছে লায়াবিলিটি বাড়লে যতটুকু বাড়বে ততটুকু ক্যাশ আকারে বাড়াবো। এখন ক্যাশ আকারে আমি কেন বাড়াবো, প্রশ্ন হচ্ছে এটা। বাড়াবো, লায়াবিলিটি মানে আপনার ঋণ। ধরেন আপনার গত মাসের সংসার খরচ বাবদ আপনার ঋণ ছিল 50,000 টাকা। এই মাসে মাস শেষে দেখা গেল যে আপনার ঋণ হয়ে গেছে 70,000 টাকা। তার মানে ঋণ বেড়েছে, কত টাকা বেড়েছে? 20,000 টাকা বেড়েছে। ঋণটা বেড়েছে কেন? কারণ আপনি কোনো না কোনো জায়গায় এই 20,000 টাকা খরচ করেছেন, ক্যাশ টাকা খরচ করেছেন। সুতরাং যেহেতু আপনার ঋণ বেড়েছে, তার মানে আপনাকে যতটুকু ঋণ আপনি বাড়িয়েছেন সেইটা ক্যাশ আকারে আপনাকে অ্যাড করে দিতে হবে, কারণ ঋণ আপনি ক্যাশ ছাড়া তো অ্যাড করেন, মানে বাড়ান নাই।
সেম একই রকম যদি আমার ঋণটা কমে যায়, ধরেন গত মাসে আমার ঋণ ছিল 3,50,000, এই মাসে ঋণ হলো 3,20,000, ঋণটা কমেছে। ঋণটা কমলো মানে কি? মানে আপনি 30,000 টাকা শোধ করে ফেলেছেন। 30,000 টাকা শোধ করা মানে কি? 30,000 টাকা ক্যাশ দিয়ে দিয়েছেন কোন একটা পক্ষকে, আপনার ঋণের পরিমাণ কমে গেছে। সো ঋণ কমে যাওয়া মানে আপনি তাকে ক্যাশ দিয়ে দিয়েছেন, যেহেতু ক্যাশ দিয়ে দিয়েছেন ক্যাশটা মাইনাস করে ফেলবেন। ঋণ বাড়া মানে আপনি কারো কাছ থেকে টাকা নিয়ে আসছেন, যেহেতু ঋণ বেড়েছে ক্যাশ নিয়ে আসছেন, সো ক্যাশটা প্লাস করবেন। সো ঋণ বাড়লে ক্যাশ প্লাস হবে, ঋণ কমলে ক্যাশ মাইনাস হবে। ক্লিয়ার? কনফিউশন আছে কারো? কারো কনফিউশন আছে? আবার বলবো, না ভাইয়া, ঠিক আছে, ওকে। আমার কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিজ ইজ ক্লোজ, অ্যাসেট, লাইবিলিটি, নন ক্যাশ, নেট ইনকাম, এই অ্যাক্টিভিটিস গুলি দিয়েই আমি ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসটা ক্লোজ করে ফেলবো। ক্লোজ। সো নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, এইগুলির যোগ বিয়োগ গুণফলটাকে আমি এখানে নিয়ে আসলাম। সালাম আলাইকুম ভাইয়া। না না, সো এইটা হচ্ছে আমার ক্যাশ অপারেটিং অ্যাক্টিভিটিস। আমাদের পরের স্টেপ হচ্ছে আমরা আর কি, এটা পরে কন্টিনিউ করি। এবার আপনারা এটা একটু দেখেন, হ্যাঁ, এই দুইটা জিনিস, শুধু দুইটা জিনিস। আর আপনারা যদি আমাকে 5 মিনিটস অ্যালাউ করেন তাহলে আমি একটু জাস্ট বলে দিব, নেক্সট দিন তো আমরা আবার রিভিউ করব। জি বলে দেন স্যার। ভাইয়া এটা হ্যাঁ, শেষ বলে করেন দেন, বলে ভাইয়া, দেন, একটু শেষ সময় করে লাগুক, দেন তাও ভাই। শেষ করে দেন। আচ্ছা, তাহলে কালকে ক্যাশ নেক্সট ফ্লো ডেতে আমরা ফ্রম কি রিভিউ করতে পারবো? ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, মানে এটা আর ক্যাশের সাথে রিলেটেড না। আপনি যদি কোনো ইনভেস্টমেন্ট করেন তাহলে ওই ইনভেস্টমেন্টে ক্যাশ কিভাবে ইনজেক্ট হয়েছে সেটা আমরা এবার অ্যানালাইসিস করব। ইনভেস্টমেন্ট কিন্তু ইনভেস্টমেন্ট। সো ইনভেস্টমেন্টের পয়েন্টে, ইনভেস্টমেন্ট কিন্তু আবার ডিরেক্ট এবং ইনডিরেক্ট মেথডে একই হবে, হ্যাঁ। সুতরাং এই কাজটা সোজা, বেশি কঠিন কাজ না। মূল যে কাজটা সেটা আমরা অলরেডি কভার করে ফেলেছি, আমাদের মানে এই দিক থেকে আমাদের কোনো সমস্যা হয়নি। আর ডিটেল ম্যাথের পার্টে বলা আছে, আপনারা এটা একটু আবার চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, স্টেপ 2 ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস। এই স্টেপে ফিক্সড অ্যাসেটের ক্রমবৃদ্ধি দেখানো হয়। তাহলে এখানে আমরা দেখাবো ফিক্সড অ্যাসেট, আগেরটা দেখিয়েছে কারেন্ট অ্যাসেট, এখানে ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট কি? আমরা জানি ইকুইপমেন্ট, ল্যান্ড, বিল্ডিং, মূলত এই তিনটা জিনিস। ফিক্সড অ্যাসেটের ক্রয় বিক্রয় দ্বারা ক্যাশের যে পরিবর্তন হয় ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসে, সেইটা দেখানো হয়। এটা খুব সিম্পল। কোনো একটা প্রতিষ্ঠানের গত বছরের তুলনায় এই বছরে ফিক্সড অ্যাসেট যদি বাড়ে, তার মানে কি বোঝায়? যে সেই ফিক্সড অ্যাসেটটা কিনতে সে টাকা খরচ করেছে, ক্যাশ কমছে। ক্যাশ কমছে। তাহলে ফিক্সড অ্যাসেট যদি বাড়ে এবং ওই ফিক্সড অ্যাসেটে যদি কোনো ইন্টিমেশন দেওয়া না থাকে যে এই ফিক্সড অ্যাসেটটা আমি ক্যাশ ছাড়া অন্য কোনো কাজ দিয়ে বাড়িয়েছি, শেয়ার, বন্ড, এগুলির মাধ্যমে বাড়িয়েছি, তাহলে এটা কনসিডার করব না। বাট কোনো কথা যদি বলা না থাকে তাহলে ফিক্সড অ্যাসেট যতটুকু বাড়বে ততটুকু ক্যাশকে আমি কমিয়ে দিব। সবাই কি ক্লিয়ার? হুম। সবাই ক্লিয়ার? স্যার গত বছর আমি একটা ফ্ল্যাটের মালিক ছিলাম, ফ্ল্যাট তো ফিক্সড অ্যাসেট। আর এই বছর আমি আরেকটা ফ্ল্যাট কিনেছি এবং আমি ডিক্লেয়ার করেছি, কোনো কথা বলিনি। আমি বলছি গত বছর আমার একটা ফ্ল্যাট ছিল 50,000 টাকা, এই বছর আমি ছোট মোটো আরেকটা ফ্ল্যাট কিনেছি 30,000 টাকা দিয়ে। তাহলে আমার অ্যাসেট কি বেড়েছে? কত টাকা অ্যাসেট বেড়েছে? 30,000 টাকা, 30 লাখ টাকা। আমি কোথাও বলি নাই যে এইটা আমি কি দিয়ে কিনেছি, কোনো কথা বলা না মানে আমি ক্যাশ দিয়ে কিনেছি। তাহলে ঘটনাটা আসলে কি হয়েছে? এই ফ্ল্যাটটা কেনার জন্য 30,000 টাকা আমার প্রতিষ্ঠান থেকে আমি দিয়ে দিয়েছি। সো 30,000 ক্যাশ মাইনাস হয়ে যাবে। অ্যাসেট বাড়লে যতটুকু বাড়বে ততটুকু ক্যাশ ক্যাশ মাইনাস মাইনাস। হবে। 78, 62, 61, একটা মিনিট একটু লাইনে থাকেন। 78, 62, সো ফিক্সড অ্যাসেট যদি বাড়ে, কোনো কথা যদি বলা না থাকে, আমি কিন্তু এই কথাটা বারবার বলছি কারণ অনেক জায়গায় আপনাকে প্যাচ করে দিবে,
ফিক্সড অ্যাসেট বাড়িয়েছে বাট এটা ক্যাশ দিয়ে বাড়ায় না, এটা ক্লিয়ার করে দিবে। আর যে জায়গায় না বলবে ফিক্সড অ্যাসেট বাড়া মানে ক্যাশ কমাবো, ফিক্সড অ্যাসেট কমা মানে মানে আমি বিক্রি করে ফেলছি ক্যাশ বাড়াবো। খুব লজিক্যাল। এবং এই সেম লজিক কাজ করবে ইনভেস্টমেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসও। এখানে যদি আমি এই স্টেপে লং টার্ম লোন, শেয়ার ক্যাপিটাল এদের হ্রাস বৃদ্ধিটা দেখানো হয়, এখানেও যদি লং টার্ম লোনটা বাড়ে, আপনার যদি লোন বাড়ে, লোন যদি বাড়ে তার মানে আপনার ক্যাশ বাড়বে। এই যে একটু আগে লাইবিলিটি, লাইবিলিটি তো লোন, লোন আর লাইবিলিটি তো এক। সুতরাং লাইবিলিটি যদি বাড়ে ক্যাশও বাড়বে, লাইবিলিটি যদি কমে ক্যাশও কমবে। সো এই দুইটা প্রসেস একই, মানে সিস্টেম লজিক একইভাবে কাজ করে। এটা যেহেতু অ্যাসেটের রিপ্রেজেন্ট করছে, সো এদিক বাড়লে এটা কমবে, কারণ আমরা জানি অ্যাসেটের ক্ষেত্রে উল্টা হয়। এটা যেহেতু লাইবিলিটি রিপ্রেজেন্ট করছে, এইদিকে যদি বাড়ে এদিকেও বাড়বে। সো মানে ফাইন্যান্সিয়াল অ্যাসেটে আমার ট্রানজেকশনটা রিভার্স হবে আর লাইবিলিটিতে সেম থাকবে। লাইবিলিটিতে সেম থাকবে, রাইট। জাস্ট এই কথাটা কেউ মাথায় মনে রাখলে মেইন পরীক্ষায় ম্যাথ কখনো ভুল হবে না। ওকে, এবার আমরা জাস্ট দেখার চেষ্টা করছি আমার এই ম্যাথে কোনো জায়গায়, আমরা তো এখন ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করব। সো ফিক্সড অ্যাসেট, অ্যাসেটগুলির মধ্যে যেটা ফিক্সড অ্যাসেট সেটা নিয়ে কাজ। আমরা কিন্তু ক্যাশ নিয়ে ধরি নাই, কারণ ক্যাশ নিয়ে তো রেজাল্টই বের করব। অ্যাকাউন্ট রিসিভেবল অলরেডি করে ফেলছি, যেটা কারেন্ট অ্যাসেটে চলে যাবে সেটা অলরেডি ক্রস দিয়ে দিলে কোনো সমস্যা নাই। ডিপ্রিসিয়েশনটা তো আর অ্যাসেট না। সো আমার অ্যাসেট আছে একটা, দুইটা, এই দুইটার সাথে ইনভেস্টমেন্টের কাজ থাকবে। মানে গ্র্যাজুয়ালি ম্যাথটাকে কম্প্রেস করছেন। তো দুইটা অ্যাসেট আছে আমার ফিক্সড অ্যাসেট, একটা হচ্ছে প্ল্যান্ট আর একটা হচ্ছে ল্যান্ড। প্ল্যানটা প্রথমে দেখি, প্ল্যানটা সোজা যায়, এই সোজা যাওয়াটা কিন্তু আবার ঝামেলা, পরীক্ষার হলে ভুলে কিন্তু অন্য লাইনে যাবেন না। এটা হচ্ছে দ্বিতীয়টা, তারপরে এটা ল্যান্ড আগের বছর ছিল 10 লাখ, পরের বছর হলো 12 লাখ। সো ল্যান্ড বেড়েছে, ভালো 2 কথা। লাখ মাইনাস হবে। 2 লাখ মাইনাস হবে, এটা আমরা মোটা দাগে চিন্তা করেছি মাইনাস হবে। কিন্তু আমি এন্ট্রির মধ্যে খুঁজবো এই প্ল্যান কিনা জায়গায়, কোনো জায়গায় সে কোনো ডুপ্লি করেছে কিনা, ক্যাশ ছাড়া অন্য কোনো ওয়েতে গিয়েছে কিনা, এইটা আমি একটু খুঁজে বের করব। তাহলে এটা খুঁজে বের করার জায়গা হচ্ছে এই যে তারা এডিশনাল ইনফরমেশন দিয়েছে, এই জায়গাটাতে আমি একটু দেখব প্ল্যান্ট অ্যাসেট নিয়ে কোনো কথা বলা আছে কি না। ঠিক আছে, ওকে। ডিভিডেন্ড পে নাই, 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 নাই। এই যে এখানে একটা কথা লেখা আছে, দেখি এটা কি লিখছে, আমি একটু পড়ে দেখি। প্ল্যান্ট অ্যাসেটস কস্টিং টাকা 2 লাখ were purchased by paying টাকা 1 লাখ in cash and issuing 10,000 share of stock। তাহলে 2 লাখ টাকা যে অ্যাসেট কিনেছে সেটাতে সে 1 লাখ টাকা নিজে দিয়েছে ক্যাশ, আর 1 লাখ টাকার তাকে শেয়ার ইস্যু করে দিয়েছে। শেয়ার ইস্যু করা মানে তাকে সেটার জন্য টাকা দিতে হয় নাই। তো ওই এক আসলে লাখ টাকাই তো কমলো। শুধু 1 লাখ টাকা কমবে। সবাইকে এই এন্ট্রিটা বুঝতে পারছেন? না ভাই, এই যে 10,000 শেয়ার ইস্যুস মানে কি? 10,000 শেয়ারের মূল্য 1 লাখ টাকা? 10,000 শেয়ার না, সে তো ধরেন কোন একটা অ্যাসেট কিনেছে 2 লাখ টাকা, এটা তো ঠিক। হ্যাঁ। এই 2 লাখ টাকা তো তাকে দিতে হবে, 2 লাখ টাকা তাকে দিতে হবে। 2 লাখ টাকার মধ্যে সে বলছে আমি এই 2 লাখ টাকা কিভাবে আমি রিকনসেল করেছি। আমি 1 লাখ টাকা ক্যাশ দিয়েছি তাকে, যার কাছ থেকে আমি এই অ্যাসেটটা কিনেছি 2 লাখ টাকা। 1 লাখ টাকা ক্যাশ দিয়েছি আর তার নামে 10,000 শেয়ার ইস্যু করে দিয়েছি। শেয়ার ইস্যু করা মানে হচ্ছে কি, শেয়ার ইস্যু করা মানে সেখানে আমি নগদ টাকা দিইনি, আমি আমার কোম্পানির শেয়ার বলছি যে তুমি 10,000 শেয়ার নিয়ে যাও, যাও 10,000 শেয়ার দিলাম, একটা শেয়ারের দাম 10 টাকা, সো 10,000 শেয়ারের দাম 1 লাখ টাকা। মানে আমি আমার ক্যাশ দেই নাই, আমি আমার ইকুইটি তাকে দিয়েছি। তাহলে কি আমার 1 লাখ মাইনাস হবে, 1 লাখ প্লাস হবে? প্লাস হবে কেন 1 লাখ? এই যে ইকুইটি দিয়েছি ওই যে সেটা কি ক্যাশ? আমার পেয়েবল বাড়ছে না? পেয়েবল আমি এত চিন্তা করা নন যাবে না। ক্যাশ, নন ক্যাশ। এটা শুধু ক্যাশ আমার নিয়ে এটা ক্যাশ কথা হিসেবে, আমি ক্যাশ শুধু ক্যাশ নিয়ে কথা বলছি। তাহলে 1 লাখ টাকা মাইনাস হবে। শুধু 1 লাখ টাকা মাইনাস হবে এখানে, যদিও আমার 2 লাখ টাকার অ্যাসেট বেড়েছে, বাট এখানে আমার শুধুমাত্র এই 1 লাখ তো টাকা মাইনাস হবে, রাইট? আমরা 1 লাখ টাকা মাইনাস করবো, আমরা দেখবো ম্যাথে যখন করতে যাই তখন দেখবো যে 1 লাখ টাকা মাইনাস করবো। এই যে প্ল্যান্ট অ্যাসেট 2 লাখ মাইনাস 1 লাখ থাকলো 1 লাখ, এই যে 1 লাখ টাকা মাইনাস করছি।
সেম ওয়েতে আমি দেখবো আমার ম্যাথে কোথাও কোনো ল্যান্ডের কোনো ইস্যু আছে কিনা। আমি তো দেখছি এখানে ল্যান্ড আছে। ল্যান্ডের ইস্যু হয়েছে, আগের বছর ছিল 3 লাখ, পরের বছর হয়েছে 5 লাখ। সো 2 লাখ টাকা বেড়েছে। যদি কোনো ঝুট ঝামেলা না থাকে তাহলে 2 লাখ টাকা মাইনাস করে দিব। আর যদি ঝুট ঝামেলা থাকে তাহলে সেই ক্যালকুলেশন করব। এডিশনাল ডেটাতে দেখি কোথাও ল্যান্ড আছে কিনা। এই লাইনে নাই, এই লাইনে নাই, এই লাইনে নাই, এই লাইনে নাই, এই লাইনে নাই। তার মানে ল্যান্ডটা নিয়ে কোনো ঝামেলা নাই। সো ল্যান্ডটা গত বছরের তুলনায় এই বছরে 2 লাখ টাকা বেড়েছে। ওই মাইনাস করে দিব। অ্যামাউন্টটাকে আমি মাইনাস করে দিব, মাইনাস করে দিয়েছি। এই দুইটা যদি যোগ বিয়োগ করি তাহলে রেজাল্ট আসে -3 লাখ। এগুলিকে সব যোগ বিয়োগ করার পর এখানে রেজাল্ট আসছে 3,60,000। দুইটা এন্ট্রি শেষ। লাস্ট ওয়ান, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসটা হচ্ছে বেসিকলি ধরা হয় যে আহ, অনেকগুলি লোন বা অন্যান্য জিনিসগুলি, মানে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিতে আপনি যদি কোনো ইনভেস্ট করে থাকেন তাহলে সেইগুলি। তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসগুলি মূলত মনে রাখবেন ম্যাক্সিমাম দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে শেয়ার এবং ডিভিডেন্ড। ইস্যু করা হলে বাড়ায়, আর রিডেম করলে কমায়। রিডেম করে হচ্ছে এটা পরিশোধ করে দেওয়া, আর ইস্যু করা মানে হচ্ছে নতুন করে বাড়িয়েছি। ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিতে আমরা এই ম্যাথে দেখি কোনো ট্রানজেকশন আছে কিনা শেয়ার এবং বন্ড নিয়ে। এইদিকে তো কিছু পাবো না, এগুলি সলভ। এইদিকে কমন স্টকের একটা কথা বলা আছে, স্টক বন্ডেরও একটা কথা বলা আছে। সো দুইটা জিনিস আছে আমার এখানে। এখানে তো নেট ইনকাম বের করেছে, এটা আমার দেখার দরকার নাই। এডিশনাল ইনফরমেশনে ডিভিডেন্ড পেড করেছে 1,40,000। সো শেয়ার এবং ডিভিডেন্ড আমরা বলেছি, ডিভিডেন্ড পে করেছে 1,40,000 টাকা। 1,40,000 টাকা ডিভিডেন্ড পে করেছে। সো 1,40,000 যেহেতু ডিভিডেন্ড পে করেছে, তার মানে 1,40,000 আমার কোম্পানি থেকে চলে গেছে, রাইট? হুম, মানে 1,40,000 আমার কোম্পানি থেকে চলে গেছে। সো 1,40,000 যেহেতু কোম্পানি থেকে চলে গেছে, এই যে ডিভিডেন্ড পে 1,40,000 মাইনাস। স্যার এখানে একটা কোয়েশ্চন আছে। জি। কোয়েশ্চনটা হলো, আমরা এতক্ষণ যা করলাম দেখলাম যে সবগুলা ট্রানজেকশন আমার টেবিলের ভিতরে, আর এডিশনাল ইনফরমেশনে যদি কোনো ডেভিয়েশন থাকে তখন এডিশনাল ইনফরমেশনে দেখাচ্ছে। হুম। যেমন ওই যে 50% ক্যাশ এবং 50% নন ক্যাশ, বা একটা জিনিস দেখলাম আমরা 2 লাখ আর 10,000 শেয়ার হিসেবে ব্যাপারে। হুম। এখন এইটা দেখতেছি পুরো ট্রানজেকশনটাই টেবিলের বাইরে এডিশনাল হিসেবে দিছে। এটার কি কোনো বিষয় একটু ক্লিয়ার করবেন? আচ্ছা, প্রথমত এটা পুরোটা টেবিলের বাইরের ট্রানজেকশন। এইটা ঠিকঠাক ওয়েতে বলা যাবে না। হ্যাঁ, এটা ঠিকঠাক ওয়েতে বলা যাবে না। ধরেন আমার এই এই যে কোম্পানির যত ধরনের শেয়ার, বন্ড বা অন্যান্য অ্যাক্টিভিটিস ছিল, সেই অ্যাক্টিভিটিসগুলিকে এই জায়গাটা দিয়ে রিকনসিলেশন করেছে। হ্যাঁ, এই জায়গাটুকু দিয়ে সেটা আসলে রিকনসিলেশন করেছে। লাইবিলিটির ক্ষেত্রে যেটা দেখানো হয়েছে, অ্যাকাউন্ট পেয়েবল কারেন্ট লাইবিলিটি, স্যালারিজ পেয়েবল কারেন্ট লাইবিলিটি, ইন্টারেস্ট পেয়েবল কারেন্ট লাইবিলিটি। বন্ড পেয়েবল এবং কমন স্টক, এই দুইটা জিনিস হচ্ছে ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস। যদি আমি বলি বন্ড পেয়েবল এবং কমন স্টকস হচ্ছে ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস। কমন স্টকের ক্ষেত্রে বলা হচ্ছে, দেখেন কমন স্টকটা কি বলছে। কমন স্টকটা হচ্ছে লাস্ট লাইনের আগের লাইন। কমন স্টক বলছে গত বছর ছিল 7 লাখ টাকা, এই বছর হচ্ছে 10 লাখ টাকা। মানে কত বেড়েছে? 3টা প্রকাশ। 3 লাখ, 3 লাখ বেড়েছে ইন জেনারেল। ইন জেনারেল 3 লাখ টাকা বেড়েছে। ভেরি গুড। আমরা দেখব কমন স্টকে যদি কোনো জায়গায় ক্যাশ রিলেটেড ইস্যু থাকে, যে আমার ইস্যুটা ক্যাশ রিলেটেড যদি ও থাকে। আচ্ছা আচ্ছা, এখন কমন স্টক কে উনি ওই ডিভাইড করছে ক্যাশ দিয়ে, ওই এডিশনাল ইনফরমেশন 1,40,000, ভাই, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমার গত বছরের তুলনায় এই বছর 3 লাখ টাকা বেড়েছে, তাই না? এখন আপনি বলতে চাচ্ছেন যে ভাই আমরা সবসময় এটার উপর কাজ করছি। এই 3 লাখ টাকার হিসাবটা কোথা থেকে আসছে জানেন? এই যে এখানে 2,000 শেয়ার ইস্যু করেছে। সো এই 2,000 শেয়ারের দাম হচ্ছে 2 লাখ টাকা।
ওই যে এখানে 1 লাখ শেয়ার পেয়েছে, এই 1 লাখ, সরি 10,000 শেয়ার পেয়েছে, এটার দাম 1 লাখ টাকা। এই 1 লাখ, এই 2 লাখ, এই 3 লাখ শেয়ার এখানে দেখিয়েছে বাড়ানো। সো ট্রানজেকশন ইজ নট রং। ঠিক আছে, মানে উপরের হিসাবটা নিচের সাথে ব্যালেন্স হয়ে যায় automatic। আপনারা আজকের পরে নিজেরা যখন কিন্তু ভাইয়া এই যে স্টকটা math- যেটা বেড়েছে এটা তো নন ফিনান্সিয়াল না? একটা মিনিট, একটা মিনিট। মানে নন ক্যাশ? ছয়শো আশি, 827। দূর। সো আপনার যতটুকু অংশ কমেছে, যতটুকু অংশ বেড়েছে, ততটুকু অ্যাক্টিভিটিসকে আমরা এখানে অ্যাড করব। সো যেহেতু আমি 2,20,000 ডলার, এবং আমাকে আগের ম্যাথটুকুতে বলেছে যে এই যে প্রথম যে 10,000 ডলার, সেটা তো আমার ক্যাশ হয় না, এটা তো আমাকে বলেই দিছে যে এটা ক্যাশ না। বাট এই টাকাটা বলছে ক্যাশ দিয়ে ইস্যু করছে। এই যে ধরেন, এই জন্য এই 20,000 শেয়ারের জন্য 2 লাখ টাকার ট্রানজেকশনটা আমি কনসিডার করব ক্যাশে। এটা তো আমাকে বলে নাই ক্যাশে, এজন্য আমি এটা কনসিডার করিনি। মানে শেয়ারের ট্রানজেকশনটা দুইটা, 2 লাখ এবং 1 লাখ, 3 লাখ। এখানেও ব্যালেন্স দেখাচ্ছে গত বছরের তুলনায় এই বছরে 3 লাখ বেড়েছে, এটা আমরা ব্যালেন্স দেখেছি, সুতরাং রেশনাল। বাট এই 10,000 তো আমার ক্যাশের ইন অ্যাবসেন্সে দিয়েছে, সো 10,000 আমি কনসিডার করব না, আমি কনসিডার করবো এই 20,000, কারণ এখানে বলছে 20,000 ইস্যু করছে ক্যাশের বিনিময়। সো আমি শেয়ার ইস্যু করেছি 20,000। এইটার মানে আসলে কি? আমি কোম্পানি যদি শেয়ার ইস্যু করি, এইটার মানে আসলে কি? কোম্পানি যদি হ্যাঁ, কোম্পানির শেয়ার ইস্যু আমি যদি ইস্যু করি তাহলে আমার কমন স্টক ওই যেটা 10 টাকা পার শেয়ার, 10 টাকা করে 20,000 শেয়ার, তাহলে 10 × 20, 2 লাখ টাকার শেয়ার আমি ক্যাশে কিনেছি। আর মানে 10,000 শেয়ার ভাইয়া তো যেহেতু ক্যাশে কিনে প্ল্যান বেসড এর কারণে এটা আমি ওকে গিফট করে দিয়েছি বা দিয়ে দিয়েছি, তো দ্যাটস ওয়াই এটা আমার এখানে ক্যালকুলেশন আসতেছে না। দ্যাট ইজ দ্য বেসিক না, সেন্স এটা আমি মনে করি। বেড়েছে আমার ইনকাম না, এটা শেয়ার ক্যাশ, ইস্যু করলে তো ক্যাশ বাড়বে, ক্যাশ বাড়বে। ক্যাশ ইনকাম, তো ইনকামে আসলো না ক্যাশটা। ভাইয়ের কনসেপ্ট ইজ কারেক্ট, কিন্তু এখানে হচ্ছে আমি শেয়ার ইস্যু করেছি, এই কথাটার মানে কি? শেয়ার ইস্যু করার মানে কি? আমি সে কি মানে শেয়ার বিক্রি শেয়ারের করেছে। বিনিময়ে ক্যাশ নিয়েছি, ক্যাশ শেয়ারের নিয়ে ভাইয়া বিনিময়ে cash। শেয়ার ইস্যু করেছে, রাইট? ক্যাশ নিয়ে তার শেয়ার মানে ইস্যু করেছে আমি 20,000 টাকা। ক্যাশ নিয়েছি, সো ক্যাশ নিয়েছি 20,000 শেয়ারের এগেনস্টে 2 লাখ টাকা, এই জন্য এটা দেখেন প্লাস হয়েছে, ইয়েস। ক্যাশ এসছে। আর বন্ড পেয়েবল রিডাম্পটে 1 লাখ টাকা মাইনাস করেছি, এই কথাটার মানে কি? বন্ড পেয়েবল রিডাম্পট, আমরা জানি 3টা জিনিস, একটা হচ্ছে শেয়ার, বন্ড এবং ডিভিডেন্ড, এই 3টার ক্যালকুলেশনটা আসবে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসে। সো শেয়ার নিয়ে, কমন স্টক নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না, না ভাইয়া, কোনো কনফিউশন কোম্পানিতে যেমন অনেক সময় শেয়ার ডিভিডেন্ড আকারেও শেয়ার, মানে ডিভিডেন্ড দুইটা একসাথে পেঁচানো যাবে না, সুবিধা আমরা আবার অনেক ডিভিডেন্ডে সময় যাই নাই, ক্যাশ দেয়। ডিভিডেন্ডে যাই নাই, ওটা নিয়ে কথা বলবো না পরে। ওই যে বন্ড বলতেছেন যে ওটা কি? আমি শুধু কমন স্টক বলছি, বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, কমন স্টক বুঝেছি ভাইয়া। এবার আমরা বন্ডে যাচ্ছি। বন্ডে ঘটনাটা কি ঘটেছে সেটা একটু দেখি, ম্যাথে বন্ডের কি ঘটনা ঘটেছে। এদিক কোথাও দেখি বন্ডের কোনো কথা লেখা আছে কিনা। বন্ডের এখানে একটা কথা লেখা আছে, ডি নাম্বার আছে ভাইয়া। রিডেম্পড এট পার, কিন্তু কোনো সংখ্যা টংখ্যা দেয় নাই, আর কোথাও লেখা নাই। এখানে লাইবিলিটিতে বন্ড থাকবে কিনা, বন্ড আছে এখানে, এই যে একটা আছে। বন্ডের ঘটনাটা কি হয়েছে? গত বছর বন্ডের টাকা ছিল, বন্ড পেয়েবল, কিন্তু বন্ড পেয়েবল মানে ঋণ, হ্যাঁ, বন্ডে আমার ঋণ ছিল 3 লাখ টাকা। এই বছর
বন্ডের ঋণটা হয়েছে 2 লাখ টাকা। পেয়েবল যদি কমে তাহলে সেই অ্যামাউন্টটাকে কি করব বলেন ম্যাডাম, বলেন। মাইনাস মাইনাস মাইনাস, সেম হয়। যদি লাইবিলিটি হয় সেম হয়, তাহলে বন্ড যেহেতু কমেছে মাইনাস হবে 1 লাখ। দেখেন বন্ডের অ্যামাউন্টটা এখানে ঠিক 1 লাখ টাকা মাইনাস করেছে, যে বন্ড মাইনাস 1 লাখ, কারণ এটা তো লাইবিলিটি, পেয়েবল তো লাইবিলিটি। ঠিক আছে, জি। ওকে। এবার আসছি ডিভিডেন্ডের কোনো ট্রানজেকশন আছে কিনা আমরা দেখার চেষ্টা করি। এই লাস্ট লাইনে ডিভিডেন্ডের একটা কথা লেখা আছে, ডিভিডেন্ড পেইড 1,40,000। আর কোথাও এখানে কোনো লিঙ্ক আছে কিনা? একটা কিন্তু ট্রানজেকশন ভাইয়া বন্ধ করে, হ্যাঁ। ভাইয়া ভাইয়া রিডিমশন মানে কি, মানে এটা জাস্ট একটু বাংলাটা কি বলবেন, বন্ড রিডেমশন রিডিম মানে করা হচ্ছে মানেটা কি? অব্যাহতি দেওয়া, মানে আমি উন্মুক্ত করা। অবমুক্ত করা। অবমুক্ত করা মানে আমার দায় ছিল সেটা থেকে আমি তাকে নিস্তার করে দিলাম। মানে ধরেন কেউ আমার কাছ থেকে টাকা পাইতো, আমি বললাম যে এই তোমার 10,000 টাকা দিয়ে দিলাম, তুমি এখন পেপারে সাইন করে দাও যে আমার সাথে তোমার ঋণ অবমুক্ত করা হয়েছে। এটাকেই রিডেমশন বলে, মানে দায় মুক্তি হওয়া। দায় হ্যাঁ, মুক্তি এক্সাক্ট হওয়া। বিষয়টা কি এরকম? দাও। রাইট, ঠিক রাইট, আছে, রাইট, ধন্যবাদ। রাইট। ওকে, লাস্ট ওয়ান ইজ ডিভিডেন্ড। ডিভিডেন্ড দেখতে পাচ্ছি আমার এই ম্যাথের কোনো জায়গায় ডিভিডেন্ডের কথা লেখা নাই, শুধু এখানে লেখা আছে ডিভিডেন্ড পেইড 1,40,000। এটা তো নিজেই বুঝতে পারছি যে এই টাকাটা আমি আসলে ক্যাশ আকারে দিয়ে দিয়েছি, তাই না? মানে আমার যে শেয়ার বন্ড এগুলি ছিল সেগুলির প্রফিট আকারে আমি ডিভিডেন্ড দিয়েছি 1,40,000 টাকা। সো 140 কমে গেছে আমার কাছ থেকে 1,40,000 কমে গেছে। সো মাইনাস। আমি 1,40,000 টাকা মাইনাস করেছি। দিস ওয়ান ইজ মাইনাস 1,40,000। সো এদের যোগফলটা এখানে নিলাম, এদের যোগফল এখানে, এদের যোগফল এখানে, এইটার যোগফল 20,000, আগের বছরের ক্যাশ 40,000, যোগ করলে 60,000, রেজাল্ট মিলে গেল। ঠিক আছে, ইয়েস। সবাই ঠান্ডা মাথায় চিন্তা করবেন, রেকর্ডিংটা দিলে রেকর্ডিংটা আবার শুনবেন, শুনে নিজেদের মতো করে কাজ করবেন। আগামীকালকে ক্লাস দরকার নাই আমাদের আপাতত, ঠিক আছে? আমরা নিজেরা দেখি, নিজেরা দেখার পরে কারো যদি কোনো প্রবলেম হয় তাহলে উই উইল ডিসকাস। ভাইয়া এই যে ভাগে ভাগে যে দিছেন যে নেট নেট ক্যাশ প্রোভাইডেড, এইভাবে করে কি অপারেটিং অ্যাসেট তারপরে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস এইভাবে ভাগ ভাগ করে কি লিখবো? এই পরীক্ষায় আপনারা এভাবে লিখবেন, এভাবে যেভাবে করা আছে সেভাবে লিখবেন। মানে এই যে এখানে যেভাবে করা আছে। নেক্সট উইকে কি আমাদের ডিরেক্ট মেথডের ওই প্রথম পোর্শনটা বুঝাবেন? না, ডিরেক্ট মেথডের প্রথম পোর্শনটা ওইটা আমাদের 10 মিনিটস বা 15 মিনিট সময় লাগবে, কিন্তু তার আগে আপনাদের এই মানে ইনডিরেক্ট মেথডটা পুরোপুরি বুঝলে ওইটা সোজা, ছোট্ট অল্প একটু কাজ করবো, শুধু 5 মিনিট। ভাইয়া এখানে একটা জায়গায় একটু কোশ্চেন আছে, যেমন ধরেন নেট ক্যাশ প্রোভাইডেড বাই আর একটা হচ্ছে নেট ক্যাশ ইউজড বাই, এই দুইটার মধ্যে একটু যদি আমাকে ডিফারেন্সটা বলেন। আমি কেন এটা কোনো ওখানে ইউজড ডিফারেন্স বাই নেই, লিখি নাই? আপনারা যেই ভাষায় লেখেন সেই ভাষায় লিখলেই হবে। কোনো ভাইয়া কোনো আমি ডিফারেন্স যদি নেট ক্যাশটা না লিখি, শুধু লিখি যে অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এভাবে লিখলে কি হবে নাকি পুরো নেট ক্যাশ ইউজড না, বাই এভাবে নেট লিখতে ক্যাশ হবে? প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস এরকম মুখস্থ লেখার দরকার নাই। আমরা আসলে এখানে অপারেটিং অ্যাক্টিভিটিসটাকে কি করছি, রেজাল্ট করছি, তাই না? তাহলে আমি বলবো লাস্ট ব্যালেন্স অফ অপারেটিং অ্যাক্টিভিটিস। কোনো অসুবিধা আছে কনসেপ্টে? না নেট ব্যালেন্স অফ অপারেটিং অ্যাক্টিভিটিস কোনো অসুবিধা আছে? না ব্যালেন্স অফ অপারেটিং অ্যাক্টিভিটিস কোনো অসুবিধা আছে? না ফাইনাল অ্যামাউন্ট অফ অপারেটিং অ্যাক্টিভিটিস কোনো অসুবিধা আছে? সব কিছু গ্রহণযোগ্য, আপনি যেভাবে লেখেন, মানে কনসেপ্ট আপনি ক্লিয়ার থেকে আপনি যেভাবে লেখেন, নো ইস্যুস। ইভেন আপনার এই যে ডিক্রিজ ইনক্রিজ এগুলি লেখার দরকার নেই, আপনি অ্যাকাউন্ট পেয়েবল শুধু প্লাস মাইনাস করে দিয়ে দিবেন। আপনি ম্যাথ বুঝেন, ওরে আপনি বোঝানোর দরকার নেই, ক্যালকুলেশনটা করে দিলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সো আমরা ক্লাস শেষ করব। থ্যাংক ইউ সো মাচ। আই এম এক্সট্রিমলি সরি যে অনেক লম্বা একটা ক্লাস নিয়েছে, বাট না সাকসেস না ভাইয়া ঠিক আছে, আমরা অঙ্ক শেষ না করতে বুঝে পেরেছি, আমরা শেষ করতে পেরেছি। এবং পরীক্ষায় ধরেন 99% ইনডাইরেক্ট মেথডই আসবে। ভাই এটাতে কত মার্কস থাকবে? 20? এটা 20, হ্যাঁ। হ্যাঁ, একটা ছোট্ট একটা কোশ্চেন করতে পারি কি, যদিও দেরি হয়ে গেছে? আপনার নিচে যে আমাদের আইটেম গুলো আছে যেগুলো ন্যারেটিভ, হ্যাঁ, লেখা আছে, ওখানে একটু যাবেন ফ্যামিলি? মানে ম্যাথে জি, ম্যাথের কোশ্চেনের নিচে যেগুলো যেগুলো দেখে আমরা ম্যাথ গুলো করি। এই যে সমন্বয় গুলো জি জি, হ্যাঁ, সমন্বয় গুলো। হুম এখানে আপনার যে থাকবে। নাম্বার বি, যেটা আদার এক্সপেন্সেস ওয়ার রিলেটেড টু প্রিপেড আইটেমস, হ্যাঁ, আমি হয়তো মাঝখানে কিছু কথা শুনতে পারি, এটা একটু আমাকে যদি আরেকবার বলতেন কি হেল্প হতো আর কি। আদার এক্সপেন্স ওয়ার রিলেটেড টু প্রিপেইড আইটেমস, কোনো আদার এক্সপেন্সের কোনো মেনশন করে নাই আমাকে, সুতরাং এটা শুধু আমাকে একটা গুগলি দেওয়ার জন্য তারা দিয়েছে।
আচ্ছা, তাহলে এটার যেমনটা কোনো অ্যাকশন ডির আমার মতো, ব্রেকে নাই। হ্যাঁ, যেমন ডির মতো বন্ড ওয়ার রিডাম্পটেড অ্যাজ পার, আমাকে গুগলি দিয়েছে, বন্ড তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করে ফেলেছি, আমাকে গুগলি দিয়েছে মানে পেঁচানোর জন্য। কেন আচ্ছা আচ্ছা, পেঁচায়? ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা শেষ করব। এখন আপনারা আগামীকালকে ক্লাস করতে চান? ভাইয়া চাই এই যে লাস্ট ক্লাসটা যেটা কোর্স করাইছেন ওইটা আরেকবার যদি করান। ভাইয়া Last একদিন class- গ্যাপ দেন, একদিন গ্যাপ দেন ভাইয়া। আপনারা একদম লম্বা ক্লাস করেছেন আজকে, সেই 7টা থেকে আপনাদের স্টার্ট করেছে এখন 11:30 পর্যন্ত। প্রিভিয়াস ক্লাসে যে লেজার গুলাতে একটু আছে ভাইয়া, ওটা আরেকবার করতে পারলে ভালো হতো। জার্নাল লেজার গুলো প্রিভিয়াস ক্লাসে যেগুলো পড়িয়েছিলাম। আচ্ছা, জার্নাল লেজারগুলি আমরা আবার রিভিশন দিব, তো আমাদের এগুলি আবার সবগুলি ম্যাথই আমরা রিভিশন দিব। বাট আমরা হ্যাঁ, ক্যাশ ফ্লোটা আরেকবার দেখা যেতে পারে স্যার। ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো মানে আজকের ম্যাথটা, হ্যাঁ হ্যাঁ জি স্যার, স্যার। এই ম্যাথটা আরেকটা রিভিউ ক্লাস আজ করলে এই ভালো ম্যাথটা হয়। তো আমরা দেখবো আরেকটু, কিন্তু এটা তো আপনারা এখন একটু দেখতে হবে, এখন তো আপনাদের দেখার পালা, তাই না? দুই একদিন সময় নেন স্যার। হ্যাঁ, রেকর্ডিংটা শুনে আমরা রেকর্ডিংটা শুনে এরপরে আপনি আমাদের একটা মঙ্গল তারপরে বুধবারে আমরা দিয়ে একটু দেন। টাইম নেন, আমরা একটু টাইম নেই, রাইট। ভাইয়া কালকে কি ক্লাস হবে? কালকে অ্যাকাউন্টিং ক্লাসটা আমরা মানে ড্রপ করতে চাচ্ছি, ইফ ইউ অ্যালাউড। মানে জি ভাই, আমাদেরকে হ্যাঁ একদিন আমরা একটু প্র্যাকটিস রেকর্ডিংটা করার সুযোগ শুনি, দেন। শুনে দেন আমরা কয়েকদিন গ্যাপ দিয়ে দেন কারণ আমরা আপনার কালকে অফিসের পরে আপনি এত লম্বা সময় ধরে আসলে কভার আপ করতে পারবেন না, 2 ঘন্টা রেকর্ডিং শুনে ম্যাথ ফিডব্যাক দিয়ে কালকে আবার ক্লাস করলে এটা একটু তাড়াহুড়ো হয়ে যেত। যদি আমি কালকে ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করতাম, যদি আমার ম্যাথটা ইনকমপ্লিট থাকতো, তাহলে যেহেতু ম্যাথটা আমার কমপ্লিট হয়েছে, সো আপনাদেরকে একটু ট্রায়ালের জন্য উইল গিভ টাইম। আর আমরা কালকে ক্লাসটা হোল্ড করি, আমাদের মঙ্গলবারে যে এমএফএস এর ক্লাস আছে সেটাই লাইভ থাকুক আমাদের জন্য, ঠিক আছে? ওকে, ঠিক ভাইয়া আছে, মঙ্গলবারে কি এমএফএস এর আপনার ম্যাথ ক্লাস হবে তাই না? জি জি, মঙ্গলবার এমএফএস ম্যাথ ক্লাস। থ্যাংক আপনি ইউ। মনে হয় মেসেজ দিছিলেন মন্ডে। মানডে এটা চেঞ্জ আপনারাই তো হয়েছে। মঙ্গলবার নিলেন। পরে যে সব ওই বিজনেস কমিউনিকেশন ক্লাসে চেঞ্জ হয়েছে। না, এটা হয়তো যারা অন্য ক্লাসে আপডেট দেওয়া ছিলেন হয় নাই। কোনো আচ্ছা, এখন ভাইয়া আপনারা আপনি কি একটা ফাইনাল ডেট দিয়ে দিয়েন গ্রুপে, তাহলেই আমরা হ্যাঁ, বুঝে যাবো। সোমবার বা মঙ্গলবার আমি দিয়ে দিচ্ছি, একটু পরে মেসেজ দিয়ে দিব হ্যাঁ, আপনি রেকর্ডিং ফাইনাল ডেটটা দিয়ে দিলে কনফিউশন দূর হয়ে যাবে। ঠিক আছে। আর ওই যে কমিউনিকেশন ক্লাসে বলছিলেন পরীক্ষা, মানে এটা কি আপনি নিবেন স্যার? কিসের? কমিউনিকেশন ক্লাসে বলছিলেন যে একটা এক্সাম নিবেন বড় প্রশ্নের, এটা কি আপনি নিবেন? আমি নিব, হ্যাঁ। এটা কি স্যার এই অনলাইনে নিবেন? অনলাইনে না, আমরা কোয়েশ্চেন দিয়ে দিব, আপনারা নিজেরা পরীক্ষা দিবেন, আমরা ফিডব্যাক নিব আর কি। আপনারা অ্যান্সার লিখে আমাদেরকে দিয়ে দিলে আমি দেখবো যে আপনারা কেমন লিখেছেন, কি অবস্থা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা তো আর টাইপিং লেখা নিয়ে লাভ নাই, কারণ হচ্ছে হাতে আহ, লিখতে হবে। হ্যাঁ, আপনাদের রাইটিং স্কিলটা আমি দেখতে চাই আর কি, মেইনলি। 3 ঘন্টা শেষ করতে পারি কিনা। রাইট, 3 ঘন্টা না, ওইটা ছোট প্রশ্ন দিব, 2টা প্রশ্ন দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, সবাই ভালো Thank you. থাকেন তাহলে। আমরা যেহেতু আপনারা সবাই আছেন, আমরা উই উইল অ্যারেঞ্জ এমএফএস ক্লাস ইন মানডে, ঠিক আছে? ঠিক আছে। মানডে, সোমবার। সোমবারের টাইমটা 9:30 থেকে 10:30 এমএফএস ম্যাথ ক্লাস। শুভরাত্রি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।